প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা মূলত আজকে আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার যেই জায়গাগুলো থেকে, যেই টপিকসগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জিএসটিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন হয়, ওই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ম্যানেজমেন্টটাকে তোমরা কিভাবে গোছাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোন টপিকসগুলো কিভাবে শেষ করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং বলতে গেলে ম্যানেজমেন্টটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে সর্বোচ্চ গোছানো সম্ভব, কিভাবে সর্বোচ্চ নাম্বারটা সম্ভব, অর্থাৎ 35-এ 35 জিএসটিতে, ডিইউতে 20-এ 20 কীভাবে সম্ভব আসলে, ঠিক আছে। এছাড়াও রাজশাহীতে 25-এ 25 কীভাবে সম্ভব সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আশা করব খুব দ্রুত তোমরা সবাই আমার সাথে জয়েন করবে। অত্যন্ত ভালো একটি ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই খুব দ্রুত জয়েন করবে, পাশাপাশি তোমার বন্ধুদেরকে সবচেয়ে বেশি মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও, যাতে একসাথে মিলে সবাই ক্লাসটা করতে পারি, ঠিক আছে। আশা করি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। আমি খুব চাইবো যে তোমরা সবাই একটু কমেন্টে লিখো তোমরা কোন কোন জায়গা থেকে তোমরা আমার ক্লাসটি করতেছো। সবাই একটু দ্রুত কমেন্টে জানাবো, সবাই একটু দ্রুত কমেন্টে জানাবো তোমরা কোন কোন জায়গা থেকে ক্লাসটি করতেছো, ঠিক আছে। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও তোমরা। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। ইনশাল্লাহ আমরা মূলত ম্যানেজমেন্ট নিয়ে আজকে আলোচনা করবো বিস্তারিত। ম্যানেজমেন্ট সাবজেক্টটা বরাবরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলে থাকি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরুটা ভালো হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ তোমার কনফিডেন্সটা তখন বেশি থাকবে যে তোমার শুরুটা ভালো হয়। আর এই শুরুটা ভালো করার জন্য যেই সাবজেক্টটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ইনশাল্লাহ ম্যানেজমেন্টও হয় কি, দেখা যায় ম্যানেজমেন্টে তুমি যে স্টার্টিংটা ভালো করো, তোমার পরবর্তী সাবজেক্টগুলো অটোমেটিক্যালি তুমি ভালো করতে পারবা, ঠিক আছে। তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং তুমি সাথে সাথে তোমার ওই কারেক্ট আনসার দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাও বেড়ে যাবে। সো আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আমরা আশা করব বাকিরাও একসাথে আমার সাথে জয়েন করবে ইনশাল্লাহ। আমরা আজকে আলোচনা করবো মূলত ম্যানেজমেন্টের বিগত বছরে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে কোন ধরনের প্রশ্নগুলো আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জিএসটিতে, রাজশাহীতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো আমরা ইতিমধ্যে দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। আশা করব খুব দ্রুত বাকিরাও জয়েন করা শুরু করবে। আমরা একটু সবাই যারা আমরা ক্লাস আছে একটু শেয়ার করবো। আর তোমাদের একটু বড় রাখি, তোমরা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে এবং মেনশন করবে তাদের জন্য থাকবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সবচেয়ে জনপ্রিয় বই বিজনেস মেসেঞ্জার বইটি। যে সবচেয়ে বেশি শেয়ার করবে এবং বন্ধুকে মেনশন করবে তাদের জন্য থাকবে বিজনেস মেসেঞ্জার বইটি। সো দ্রুত সবাই একটু শেয়ার করো, আমরা একসাথে মিলে ক্লাসটি করব ইনশাল্লাহ। আমরা একসাথে মিলে ক্লাসটি করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। আমরা জানি আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং চেষ্টা করব ওই বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের প্রশ্নগুলো হয় সেই বিষয়ে। প্রথম প্রশ্ন, তোমরা চেষ্টা করবা, বাকি যারা আছে তোমরা সবাই চেষ্টা করবা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি আশা করব তোমরা খুব দ্রুত কারেক্ট আনসারটা দিতে পারবা, ঠিক আছে। খুব দ্রুত তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। যে অংশীদার মূলধন, শ্রম বা দক্ষতা ব্যতি রেখে শুধুমাত্র নাম ব্যবহার করার সম্মতির ভিত্তিতে অংশীদার হয় তাকে কোন ধরনের অংশীদার বলা হয়? আমরা দেখতেছি ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, সীমাবদ্ধ অংশীদার, কর্মী অংশীদার। একটু দ্রুত কমেন্ট উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তোমরা সবাই দ্রুত কমেন্ট উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমাদের প্রশ্নটা কি ছিল? যে অংশীদার মূলধন, শ্রম ও দক্ষতা ব্যতি রেখে শুধুমাত্র নাম ব্যবহার করার সম্মতিতে লভ্যাংশ পেয়ে থাকে বা অংশীদার হয় তাকে কোন ধরনের অংশীদার বলা হয় থাকে? আমরা জানি কোন ধরনের অংশীদার, আমরা সবাই জানি তাকে বলা হয় নামমাত্র অংশীদার। তাকে কি বলা হয়? আমরা দেখতেছি অনেকেই উত্তর দেওয়া শুরু করছে, ভেরি গুড। তাই কি বলা হয়? নামমাত্র অংশীদার, আমরা সবাই জানি। অর্থাৎ যেই অংশীদার নাম বা সুনামের বিনিময়ে, যে অংশীদার নাম বা সুনামের বিনিময়ে লভ্যাংশ বা অর্থ পেয়ে থাকে তাকে বলা হয় কি? নামমাত্র অংশীদার। তাহলে যে অংশীদার নাম বা সুনামের বিনিময়ে লভ্যাংশ পেয়ে থাকে তাকে কি বলা হয়? নামমাত্র অংশীদার বলে। তাকে কি বলা হয়? নামমাত্র অংশীদার বলে। আমরা ধরে নিলাম আমরা একটা অংশীদারি ব্যবসা করতেছি, সেখানে আমরা মুশফিকুর রহিমকে বলছি যে আপনি আমাদের ব্যবসায়ের অংশীদার হবেন, আপনাকে কোনো কিছুই করতে হবে না,
আমরা শুধু আপনার নামটা প্রচার করব, আপনি আমাদের ব্যবসায়, আমাদের অংশীদার ব্যবসায় একজন অংশীদার, সেই কারণে আপনি একটা নির্দিষ্ট লভ্যাংশ পাবেন। তাহলে মুশফিকুর রহিম কি হবে? নামমাত্র অংশীদার। মুশফিকুর রহিম কি হবে? নামমাত্র অংশীদার। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদার হচ্ছে 8 প্রকার। অংশীদার কয় প্রকার? 8 প্রকার, এটা মনে রাখবা। অংশীদারি ব্যবসা বললে 2 প্রকার। অংশীদারি ব্যবসা কয় প্রকার? 2 প্রকার। আর অংশীদার কয় প্রকার? অংশীদার হচ্ছে 8 প্রকার, সেটা আমরা মনে রাখবো। আমরা আরও দেখছি ঘুমন্ত অংশীদার, যাকে নিষ্ক্রিয় অংশীদার বলা হয়। এখান থেকে যে প্রশ্নগুলো আসলে আসে আমি একটু বলবো, যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ থেকে যেই প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন ঘুমন্ত অংশীদার, যেই প্রশ্নটা আসে এখান থেকে, কোন অংশীদার মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না? মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, আমরা জানি তাকে বলা হয় ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। তাকে কি বলা হয়? ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। সীমাবদ্ধ অংশীদার, যেই অংশীদারদের দায় সীমাবদ্ধ, অর্থাৎ যারা নাবালক অংশীদার হয় তাদের দায় কি থাকে? সীমাবদ্ধ থাকে। তাহলে যেই সকল অংশীদারের দায় সীমাবদ্ধ, পরিচালনায় অংশগ্রহণ করার ক্ষমতা রাখে না, তাকে বলা হয় কি? তাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদার। তাহলে আমরা কি বলছি? দায় সীমাবদ্ধ এবং পরিচালনা করার অধিকার রাখে না, তাকে বলা হচ্ছে কি? সীমাবদ্ধ অংশীদার। আচ্ছা, এরপর আমরা যদি দেখি কর্মী অংশীদার কি আসলে? কর্মী অংশীদার যারা মূলধন বিনিয়োগ করে না শ্রম ও দক্ষতার বিনিময়ে। দেখো, মূলধন বিনিয়োগ করে না, যেই প্রশ্নটা এখান থেকে আসে, মূলধন বিনিয়োগ করে না তবে শ্রম ও দক্ষতার বিনিময়ে লভ্যাংশ পেয়ে থাকে, শ্রম এবং দক্ষতার বিনিময়ে লভ্যাংশ পেয়ে থাকে, তাকে আমরা বলবো কর্মী অংশীদার। তাকে আমরা কি বলবো? কর্মী অংশীদার। পরীক্ষা আরও যে অংশীদারগুলো আছে সেখান থেকে আমি একটু যদি বলি, আপাত দৃষ্টি অংশীদারটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আপাত দৃষ্টি অংশীদার আসলে কে? আমরা জানি যেই অংশীদার চুক্তি থেকে নিজের নামটা তুলে নেয়, চুক্তি থেকে নিজের নামটা বাদ দিয়ে দেয়, কিন্তু মূলধনটা ঋণ হিসেবে ব্যবসায় রেখে দেয়। মূলধনটা কি হিসেবে রাখে? ঋণ হিসেবে রাখে। তাহলে কি হিসেবে রাখে? ঋণ হিসেবে রাখে। তাকে আমরা বলতেছি কি? আপাত দৃষ্টিত অংশীদার। তাকে আমরা কি বলছি? আপাত দৃষ্টিত অংশীদার। পরীক্ষায় প্রশ্ন আসে কে সুদ পায়, আমরা উত্তরে দিব আপাত দৃষ্টিত অংশীদার। তাহলে কোন অংশীদার সুদ পায়, আমরা উত্তরে দিব কি? আপাত দৃষ্টিত অংশীদার। এখানে আরো একটা প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ। কোন অংশীদারকে ঋণদাতা বা পাওনাদার বলা হয়? প্রায় সময় আসে ঋণদাতা বা পাওনাদার বলা হয়, আমরা জানি আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদারকে কি বলা হয়? ঋণদাতা বা পাওনাদার বলা হয়, আপাত দৃষ্টিতে অংশীদার। আমরা জানি যেই অংশীদার না হয়েও আচরণে নিজেকে অংশীদার বলে প্রচার করে, তাকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার। তাকে কি বলা হয়? আচরণে অনুমিত অংশীদার। তাহলে এই অংশীদারের এই প্রকারভেদগুলো থেকে এই প্রশ্নগুলো আসে। আসলে এই প্রশ্নগুলো এভাবেই আসে। আশা করি তোমাদের ক্লিয়ার। আমরা জানি আরো একটা অংশীদার আছে, সেটা হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। এটা কোন ধরনের অংশীদার? প্রতিবন্ধ অংশীদার। এটা কি? এটা হচ্ছে যদি কোনো অংশীদার কোনো একজন ব্যক্তিকে অন্যের নিকট অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটি মৌনতা অবলম্বন করে, তাকে প্রতিবন্ধ অংশীদার বলে। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো আমি তোমাকে অন্যদের নিকট পরিচয় করিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে আমাদের অংশীদার, কিন্তু তুমি চুপ করে আসো, অংশীদার না হয়েও তুমি চুপ করে আসো, তাহলে বা মৌনতায়, আমরা জানি মৌনতাই সম্মতির লক্ষণ, তাহলে তোমাকে বলা হবে প্রতিবন্ধ অংশীদার। সবাই আমাকে একটু বলো তো, সবার ক্লিয়ার কিনা? আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই আছে, আমাকে একটু বলো তো তোমরা ক্লিয়ার কিনা। একটা জিনিস মনে রাখবা, আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারা। তুমি যখন প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবে, তখন তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আমি একটা উদাহরণ সবসময় দিই, ধরো তুমি অনেক ভালো ফুটবল খেলো, খুবই ভালো ফুটবল খেলো, তুমি ততক্ষণ পর্যন্ত গোল দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত গোল পোস্টটা তুমি কোন জায়গায় সেটা না জানো। ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত তুমি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমার প্রস্তুতিটা কখনো গোছানো হবে না। তাই তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকগুলো ভালোভাবে শেষ করতে হবে এবং তোমাকে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, বিগত বছর প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারবা। বাংলায় কোত্থেকে আসে, অ্যাকাউন্টিং ইংলিশ কোত্থেকে আসে, ফাইন্যান্স কোত্থেকে আসে, বিগত বছরের 8 থেকে 10 বছর প্রশ্ন যদি তুমি ভালোভাবে অ্যানালাইসিস করো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং করা। আমি আবার বলি, বেশি পড়ার চেয়ে গোছানো পড়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন পড়বা, কোনো একটা অধ্যায় যখন তুমি পড়াশোনা করবা, তোমাকে মাথায় রাখতে হবে ওই অধ্যায়ের কোন টপিকসগুলো কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এখন কিভাবে পড়লে তোমার জন্য গোছানো হয়, ইজি হয়ে যায়, একদম থিঙ্কিং প্রসেসটাকে কাজে লাগিয়ে।
যখনই যেটা বলবো সেটা একদম 100% মনোযোগ দিয়ে ব্রেন স্টর্মিং করে চিন্তা করে পড়াশোনা করবে। যেটা পড়তেছো, কেন পড়তেছো, কি জন্য পড়তেছো, কোন জায়গার জন্য গুরুত্বপূর্ণ, নোট করে যখন তুমি পড়াশোনা করবে তোমার প্রস্তুতিটা বাকিদের চেয়ে বেশি গোছানো হবে। আমি আবার বলছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নের প্যাটার্ন ভিন্ন। প্রশ্ন ব্যাংকগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাকে পড়াশোনা করতে হবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবা, তোমরা যারা আসো সবসময় চিন্তা করবো যে স্বপ্ন বড় রাখতে হবে। স্বপ্ন যত বেশি বড় হয় সাকসেসটা কিন্তু তত বেশি বড় হয়। আর নিজের মধ্যে একটা ক্রেজিনেস আসতে হবে যে আমাকে পারতে হবে, আমি পারবো। একটা জিনিস মনে রাখবা, এভরিথিং ইজ ইজি হোয়েন ইউ আর ক্রেজি অ্যাবাউট ইট, নাথিং ইজ ইজি হোয়েন ইউ আর লেজি অ্যাবাউট ইট। তাহলে তোমার থেকে অবশ্যই ক্রেজিনেস থাকতে হবে যে আমার পক্ষে সম্ভব, আমি পারবো, ইনশাআল্লাহ তোমার হবে। তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা আমার সাথে আমরা দেখছি অনেকেই আছে, তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি শেয়ার করবে এবং বন্ধুদের মেনশন করবে, তাদেরকে আবার বলছি তাদের জন্য থাকবে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় বই বিসএম মেসেঞ্জার বইটি গিফট থাকবে। সো দ্রুত শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করো, তোমাদের কাছে পৌঁছে যাবে বিসএম মেসেঞ্জার বইটি ইনশাআল্লাহ। আমরা দেখি নেক্সট, আমাকে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমরা নেক্সট কোয়েশ্চন দেখি, নিচের কোনটি আর্থিক প্রণোদনার উদাহরণ নয়? নিচের কোনটি আর্থিক প্রণোদনা বা প্রেষণার উদাহরণ নয়? নিচের কোনটি আর্থিক প্রেষণার উদাহরণ নয়? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, দ্রুত। আমরা দেখতেছি অনেকেই উত্তর দেওয়া শুরু করছে, ভেরি গুড। আমরা জানি নিচের কোনটি আর্থিক প্রণোদনার উৎস, তাহলে এখানে কোনটি হবে? এখানে আমরা দেখতেছি কার্য সমৃদ্ধকরণ। আমরা জানি প্রেষণা আসলে কি, আমি একটু করে বলি প্রেষণা আসলে কি সেটা নিয়ে একটু বলি। কর্মীদেরকে আর্থিক এবং অনার্থিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কাজের প্রতি উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করাকে প্রেষণা বলে। তাহলে কর্মীদেরকে আর্থিক এবং অনার্থিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কাজের প্রতি উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করাকে কি বলা হয়? প্রেষণা বলা হয়। তাহলে প্রেষণা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক, আরটা হচ্ছে অনার্থিক। তাহলে প্রেষণা কয় প্রকার? আমরা সবাই জানি প্রেষণা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক, আরটা হচ্ছে কি অনার্থিক। আর্থিক প্রেষণা কি আসলে? আর্থিক প্রেষণা হচ্ছে যেই প্রেষণার মাধ্যমে কর্মীরা আর্থিকভাবে লাভবান হবে, অর্থের দিক থেকে লাভবান হবে এবং মানসিক প্রশান্তি পাবে, অর্থের দিক থেকে লাভবান হবে এবং অনুপ্রাণিত হবে। যেমন আমরা বলতে পারি বেতন, ভাতা, পণ্য উত্তোলনের সুযোগ, ঋণের সুযোগ দেওয়া, বোনাস দেওয়া। ঠিক আছে, তাহলে এগুলো কোন ধরনের? যেগুলো অর্থ রিলেটেড। ঠিক আছে, যেগুলো অর্থ এবং অর্থের দিক থেকে লাভবান হবে। একটা কথা মনে রাখবো, অর্থের দিক থেকে লাভবান হয়ে যখন অনুপ্রাণিত হবে তখন সেটাকে আমরা বলতেছি কি? আর্থিক প্রেষণা। তাহলে আমরা কি বলছি? বেতন, বোনাস দেওয়া, ঠিক আছে, বিভিন্ন ভাতা দেওয়া, চিকিৎসা ভাতা, বাসস্থান ভাতা, ঠিক আছে, রেশন সুবিধা যেটা সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়, কম মূল্যে চাল, ডাল, তেল দেওয়া হয়। ঠিক আছে, রেশন সুবিধা। তাহলে সেটা পদোন্নতির ফলে আমরা জানি টাকার পরিমাণ বেড়ে যাবে, পদোন্নতির ফলে কি বাড়বে? বেতনটা বেড়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে কি? আর্থিক। তাহলে এগুলো হচ্ছে কি? আর্থিক প্রেষণা। প্রায় সময় পরীক্ষায় একটা প্রশ্ন আসে, নিচের কোনটি আর্থিক অথবা অনার্থিক প্রেষণার উদাহরণ? অনার্থিক কি? যেই প্রেষণা তোমাকে মানসিকভাবে প্রশান্তি দিবে, একটা শান্তি দেবে, অনুপ্রাণিত করবে, কিন্তু তুমি অর্থের দিক থেকে লাভবান হবে না। যেমন তোমার চাকরির স্থায়িত্ব দেওয়া, সবার সামনে তোমার প্রশংসা করা, ঠিক আছে, তোমার সুনাম করা, ঠিক আছে, তোমাকে প্রশিক্ষণ দেওয়া, সেটা তোমার দক্ষতা বৃদ্ধি করবে, তোমার কি বৃদ্ধি করবে না? অর্থ বৃদ্ধি করবে না। যদি প্রশিক্ষণ ভাতা বলে তাহলে আর্থিক হয়ে যাবে, প্রশিক্ষণ ভাতা বলে তখন কি হয়ে যাবে? আর্থিক হয়ে যাবে। তাহলে যেটা তোমাকে অনুপ্রাণিত করবে কিন্তু অর্থের দিক থেকে তোমাকে কোনো প্রকার লাভবান করবে না, তাকে আমরা বলতেছি কি? অনার্থিক প্রেষণা। আমি বলছি যে সুনাম করা, সুন্দর একটা কার্য পরিবেশ দেওয়া, ঠিক আছে, সবার সামনে তোমাকে অনুপ্রাণিত করা, তোমাকে প্রশংসা করা, ঠিক আছে, প্রশিক্ষণের সুবিধা দেওয়া, ঠিক আছে, সেগুলোকে আমরা বলতেছি কি? অনার্থিক প্রেষণা। আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু আমাকে কমেন্টে জানাও তো, সবাই একটু কমেন্টে দ্রুত জানাও আর্থিক এবং অনার্থিক প্রেষণার মধ্যে যেই পার্থক্য সেটা ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টে জানাও, তোমরা যারা আছো একটু কমেন্টে জানাও আর্থিক এবং অনার্থিকটা তোমাদের ক্লিয়ার কিনা, একটু কমেন্টে দ্রুত জানাও। তাহলে যেটা আমরা বলতেছি, যেটা অর্থের দিক থেকে তোমাকে লাভবান করবে এবং সাথে অনুপ্রাণিত করবে সেটা হচ্ছে আর্থিক প্রেষণা। যেটা তোমাকে অর্থের দিক থেকে লাভবান করবে না, তবে তোমাকে মানসিক শান্তি দিবে, অনুপ্রাণিত করবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অনার্থিক প্রেষণা।
আশা করতেছি সবার ক্লিয়ার, সবাই একটু কমেন্টে জানো ক্লিয়ার। তোমাদেরকে আমি আবারও বলতেছি, তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবা, তোমরা যারা সর্বোচ্চ মেনশন করবা, তোমার বন্ধুদেরকে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবে, তাদের জন্য থাকবে তোমরা জানো ম্যানেজমেন্টের সবচেয়ে জনপ্রিয় বই বিজনেস মেসেঞ্জার বইটি তোমাদের হাতে পৌঁছে যাবে, ঠিক আছে। সো তোমরা যারা এখন ক্লাসে আসছো, আমার অনুরোধ থাকবে তোমরা খুব দ্রুত তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে আমরা আর্থিক এবং অনার্থিক অনেক বলছে যে, ঠিক আছে, ঈশ্বর জান বলছে জি স্যার ক্লিয়ার। আচ্ছা আমরা নেক্সট, ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়, আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও, দ্রুত একটু কমেন্টে জানাও, দ্রুত উত্তর দাও। আমরা দেখছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে, খুব দ্রুত উত্তর দিবে আশা করি। ব্যবস্থাপনা কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? আমরা জানি ব্যবস্থাপনার নীতিগুলোর জনক হচ্ছে হেনরি ফেল, যাকে ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি 14টা নীতি প্রদান করেন তার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামক বইয়ে। তার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নামক বইয়ে 14টা নীতির কথা বলেন তিনি, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যেটাকে আমরা বলছি সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়কে আমরা কি বলা হয়? কেন্দ্রীয়করণ। সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পাওয়াকে কি বলা হয়? কেন্দ্রীয়করণ বলা হয়। আর সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? বিকেন্দ্রীয়করণ। আমরা জানি বিকেন্দ্রীয়করণ হেনরি ফেলের নীতি নয়, হেনরি ফেলের নীতি নয়, এটি ব্যবস্থাপনার নীতি, কিন্তু হেনরি ফেলের নীতি নয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখতেছি কি সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পাওয়াকে কি বলা হয়? কেন্দ্রীয়করণ। আর আমরা বলছি সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? বিকেন্দ্রীয়করণ। সমতা, সমতার নীতি বলতে আসলে কি বোঝানো হয়? আমরা যে সমতা বা সাম্যের নীতি, সাম্যের নীতি বলতে আসলে কি বোঝানো হয়? সকল কর্মীদের সাথে সমান আচার ব্যবহার করা, সবাইকে সমান চোখে দেখা, তাকে বলা হচ্ছে কি সাম্যের নীতি। সমান চোখে দেখা তাকে বলা হচ্ছে কি সাম্যের নীতি। আচ্ছা একতাই বল, একতাই বলকে ফরাসি ভাষায় স্পিড দ্য ক্রপস বলা হয়। ফরাসি ভাষায় কি বলা হয়? স্পিড দ্য ক্রপস বলা হয়। একতাই বল আসলে কি? আমরা জানি সবাই একতাবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের লক্ষ্যে কাজ করবে, তাকে বলা হচ্ছে একতাই বল। তাহলে সবাই একতাবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের লক্ষ্যে কাজ করবে, প্রতিষ্ঠান যে লক্ষ্যে সে লক্ষ্যে কাজ করবে, তাকে আমরা বলতেছি কি একতাই বল, ঠিক আছে। আমরা নেক্সট আমরা জানি 14টা নীতি। এই 14টা নীতি কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে যে নিচের কোনটি হেনরি ফেলের নীতি বা নীতি নয়। এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষা আসে। তাহলে আমরা খুব সহজে একটা লাইনের মাধ্যমে এই 14টা নীতি মনে রাখতে পারি, খুব সহজে একটা লাইনের মাধ্যমে এই 14টা নীতি আমরা মনে রাখতে পারি, এবং এখান থেকে যে একটা নাম্বার পরীক্ষা আসবে সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে পারবো। তাহলে ওই কৌশলটা কি, ওই সহজ কৌশলটা কি? একটা লাইন, পাষাণী আজও একাকেও স্বাক্ষর চাষিনী। তাহলে কি বলছি আমি? পাষাণী, একটু কমেন্টে লিখো, আমি যে লাইনটা লিখছি সবাই একটু কমেন্টে লিখো। পাষাণী আজও একাকেও স্বাক্ষর চাষিনী। আমরা দেখতেছি কি পা দিয়ে কি বুঝানো হয়? পারিশ্রমিকের নীতি, সা দিয়ে সাম্যের নীতি, ঠিক আছে। সা দিয়ে সাম্যের নীতি বা সাম্যতা, নি দিয়ে নির্দেশনার ঐক্য, আ দিয়ে আদেশের ঐক্য। তাহলে পা দিয়ে পারিশ্রমিকের নীতি, সা দিয়ে সাম্যতা, ঠিক আছে, নি দিয়ে নির্দেশনার ঐক্য, আ দিয়ে আদেশের ঐক্য, জো দিয়ে জোড়াময় শিকল, একতাই বল, একতাই বল উদ্যোগের নীতি, একতাই বল কার্য বিভাগ, উদ্যোগ কেন্দ্রীয়করণ, উদ্যোগের নীতি, স্বার্থ ত্যাগ। স্বার্থ ত্যাগ বলতে কি বোঝানো? সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। তারপর ক্ষমতা ও দায়িত্বের সমতা, ক্ষমতা ও দায়িত্বের সমতা, এটা দিয়ে আসবে না। চাকরির স্থায়িত্ব, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা। তাহলে আমরা শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে, আমরা চাইলে শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে আমরা খুব সহজেই 14টা নীতি মনে রাখতে পারি, শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে। তাহলে আমরা আবারও একটু সবাই একটু কমেন্টে লিখো লাইনটা। আমরা দেখতেছি পারিশ্রমিকের নীতি, সাম্যতা বা সাম্যের নীতি, নির্দেশনার ঐক্য, আদেশের ঐক্য, জোড়াময় শিকল নীতি, একতায় বল, কার্য বিভাগ, কেন্দ্রীয়করণ, উদ্যোগের নীতি, স্বার্থ ত্যাগ, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ, ক্ষমতা ও দায়িত্বের সমতা, চাকরির স্থায়িত্ব, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা, ঠিক আছে। আচ্ছা আমরা এই 14টা নীতি থেকে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি হেনরি ফেলের নীতি নয় বা নীতি। আমরা তাহলে এই 14টা একটু মনে রাখবো এই একটা লাইনের মাধ্যমে।
একটু দ্রুত লাইনটা একটু কমেন্টে লিখো, একটু দ্রুত কমেন্টে লিখো। আমরা নেক্সট কোয়েশনে চলে যাব। আশা করি সবার ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ একটু পরে আমরা হয়তো সবগুলো আলোচনা করব। আচ্ছা, জেড তত্ত্ব এর প্রবর্তককে দেখি আমরা খুব দ্রুত, আশা করি তোমরা খুব দ্রুত উত্তর দিবা। ভেরি গুড, আমরা দেখতেছি অনেকেই লিখতেছে। আচ্ছা, দেখি আমাকে কারেক্ট আনসারটা দাও একটু, সবাই একটু কমেন্টে, দ্রুত কমেন্টে একটু উত্তরটা দাও, সবাই দ্রুত একটু কমেন্টে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? জেড তত্ত্বের প্রবর্তককে আমরা সবাই জানি, দেখি জানো, আমরা দেখতেছি অনেকে কমেন্ট করা শুরু করছে। আমরা জানি জেড তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম জিউসি। উইলিয়াম জিউসি প্রেষণার এই তত্ত্বগুলো থেকে কিন্তু প্রায় সময় একটা প্রশ্ন পরীক্ষা আসে, একদম প্রায় সময় একটা প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা দেখব বাকিগুলো কি কি একটু আমরা একটু দেখব, ঠিক আছে? এই চারটা থেকে প্রায় সময় প্রতি বছর একটা প্রশ্ন 100% তুমি কমন পাবা। আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো আলোচনা করতেছি আসলে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ইনশাল্লাহ এখান থেকে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা দেখি থিওরি অফ নিডস, এটা কার? ম্যাকলিল্যান্ড। অর্থাৎ চাহিদা তত্ত্ব বললে আমরা উত্তর কি দিব? ম্যাকলিল্যান্ড। আর চাহিদা সোপান তত্ত্ব বললে আমরা কি দিব? আব্রাহাম মাসলো। তাহলে চাহিদা তত্ত্ব বললে আমরা কি দিব? ম্যাকলিল্যান্ড। চাহিদা সোপান তত্ত্ব বললে কি দিব? আব্রাহাম মাসলো। দ্বি উপাদান মডেল, এটা কার? হার্জবার্গ। দ্বি উপাদান মডেল, এটা কার? হার্জবার্গ। এক্স এবং ওয়াই তত্ত্ব, এটা কার? ডগলাস এন্ড ম্যাকগ্রেগর। এক্সপেক্টেন্সি থিওরি, প্রত্যাশা তত্ত্ব, এটা কার? ভিক্টর ব্রোম। প্রত্যাশা তত্ত্বটা কার? ভিক্টর ব্রোম। আর আমরা জানি হর্টন স্টাডি, এটা হর্টন থিওরি বা হর্টন স্টাডি বলা হয়, এটাকে হিউম্যান রিলেশন থিওরি বলা হয়, মানবীয় সম্পর্ক তত্ত্ব, এটাকে অ্যালটন ম্যাও, ঠিক আছে? এরপর আমরা দেখছি ইআরজি থিওরি, আলড্রাফার। ইআরজি থিওরি কার? আলড্রাফার, ঠিক আছে? আর জেড তত্ত্বটা কার? এটা জেড তত্ত্ব হবে উইলিয়াম জি ওসি। এই চারটা থেকে প্রায় প্রতি বছর প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন কমন আসে এটা থেকে। তাহলে আমরা যদি আবারও একটু বলি, যদি চাহিদা তত্ত্ব আসে আমরা উত্তর দিব ম্যাকলিল্যান্ড, আর চাহিদা সোপান তত্ত্ব আসলে আমরা দিব আব্রাহাম মাসলো। এক্স এবং ওয়াই তত্ত্ব আসলে আমরা দিব ডগলাস এন্ড ম্যাকগ্রেগর। এক্স এবং ওয়াই তত্ত্বকার ডগলাস এন্ড ম্যাকগ্রেগর। আর যদি আসে জেড তত্ত্ব আসে উইলিয়াম জিওসি। এক্সপেক্টেন্সি থিওরি বা প্রত্যয় তত্ত্ব আসে আমরা দিব ভিক্টর ব্রোম, ঠিক আছে? আমরা কি দিব? ভিক্টর ব্রোম। আর এরপর আছে আমরা দ্বি উপাদান তত্ত্ব, এটাকে আমরা কি বলবো? হার্জবার্গ। দ্বি উপাদান তত্ত্বের জনককে হার্জবার্গ, ঠিক আছে? আচ্ছা, ইআরজি আছে কি? আলডাফার। আমরা জানি হর্টন স্টাডি বা হিউম্যান রিলেশন থিওরি কার? অ্যালটন ম্যাও, ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাও সবার ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও সবার ক্লিয়ার কিনা। আমরা আশা করবো আমাদের সাথে আরো অনেকেই জয়েন করবে ইনশাল্লাহ। সবাই যদি তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমাকে একটু কমেন্টে জানাও তো সবার ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে জানাও তো একটু ক্লিয়ার কিনা। তোমাদের আসলে এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, বলতে গেলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন। ইনশাআল্লাহ তোমরা নিজেদেরকে সেভাবে তৈরি করার চেষ্টা করবা, ঠিক আছে? পড়ালেখার সাথে থাকবে ইনশাআল্লাহ, সেরা কিছু হবে ইনশাআল্লাহ। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, তোমরা জানো অলরেডি আমাদের পড়ালেখার পক্ষ থেকে আমরা যে কোর্সটা লঞ্চ করছি সেটা ভর্তি কার্যক্রম চলতেছে। তোমরা এটাও জানো যে সেই ক্ষেত্রে তোমরা যদি 5 তারিখের মধ্যে ভর্তি হও, আগামী মাসের 5 তারিখের মধ্যে ভর্তি হও, তাহলে তোমাদের জন্য 50% ছাড় আছে এবং মাত্র 2500 টাকা। আর তোমরা দেখো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে ফ্রি এক ধরনের গিফটও বলতে পারো। কারণ দেখো এখানে কয়টা ক্লাস তোমাদের জন্য, 330টা ক্লাস, এরপর মডেল টেস্ট তো আছেই, ঠিক আছে? এরপর তোমাদের লেকচার শিটগুলো দেওয়া হবে, ঠিক আছে? তোমরা যদি চাও BCD যেই ইউনিটে ভর্তি হও, তোমাদের জন্য মাত্র 2500। ইনশাআল্লাহ তোমরা খুব দ্রুত আমাদের সাথে এনরোল করে ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের ক্লাসও শুরু হবে 15 তারিখ, আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সো তোমরা কোনো এই ভর্তি সম্পর্কে যদি জানতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার তোমরা যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আমাদের কর্তৃপক্ষ তোমাদের সব কিছু জানিয়ে দিবে বিস্তারিত। আচ্ছা, এবার দেখি আমাকে বলো তো, শ্রম বিভাজন ধারণাটি প্রথম কে দিয়েছেন? আমাকে একটু কমেন্টে জানাও তো, শ্রম বিভাজন ধারণাটি প্রথম কে দিয়েছেন? আচ্ছা, আমরা দেখতেছি অনেকেই বলছে, রিমন বলতেছে ক্লিয়ার,
ঠিক আছে, কাইরুল আলম বলছে ক্লিয়ার। শ্রম বিভাজন ধারণাটি কে প্রদান করেন? সর্বপ্রথম শ্রম বিভাজন ধারণাটি কে প্রদান করেন আমাকে একটু কমেন্টে জানাও। সর্বপ্রথম শ্রম বিভাজন ধারণাটি কে প্রদান করেছে একটু কমেন্টে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, তোমরা যারা আছো দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমরা জানি শ্রম বিভাজন ধারণাটি কে প্রদান করেন, আমরা দেখতেছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে। শ্রম বিভাজন ধারণাটি প্রদান করেন অ্যাডাম স্মিথ। তাহলে শ্রম বিভাজনের ধারণাটা প্রথম কে প্রদান করেন? আমরা জানি অ্যাডাম স্মিথ। আমরা জানি তাকে অর্থনীতির জনক বলা হয়, অবাধ বাণিজ্য নীতির জনক বলা হয়। তাহলে অর্থনীতির জনক বলা হয়, অবাধ বাণিজ্য নীতির জনক বলা হয়। তার একটা বিখ্যাত বই আছে দ্য ওয়েলথ অফ নেশন। আমরা জানি তার বিখ্যাত বইয়ের নাম কি? দ্য ওয়েলথ অফ নেশন। বইটি প্রকাশিত হয় 1776 সালে। 1776 সালে। আমরা সবাই জানি ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে F.W. টেইলর। তবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদা বলা হয় অ্যাডাম স্মিথকে। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদাও বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়তো আসতে পারে। শ্রম বিভাজনের প্রবর্তন করেন প্রথম অ্যাডাম স্মিথ, তাকে অর্থনীতির জনক বলা হয়, অবাধ বাণিজ্য নীতির জনক বলা হয়, ঠিক আছে। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। বইটি প্রকাশিত হয় 1776 সালে। 1776 সালে, এবং তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদাও বলা হয়। তাহলে পরীক্ষায় যদি আসে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদাকে, আমরা উত্তরে দিব অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদাকে অ্যাডাম স্মিথ, ঠিক আছে। অবাধ বাণিজ্য নীতির জনককে অ্যাডাম স্মিথ, ঠিক আছে। আমরা ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার? অ্যাডাম স্মিথ, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। বোনাস শেয়ার থেকে প্রায় সময় প্রশ্ন আমরা দেখছি জিএসটি আসছে 22-23। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? খুবই গুরুত্বপূর্ণ। বোনাস শেয়ার থেকে প্রায় সময় প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। বোনাস শেয়ার থেকে প্রায় সময় প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদেরকে? আমরা জানি বোনাস শেয়ার ইস্যু করা হয় বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে। তাহলে কাদের কাছে? আমরা জানি শেয়ার হোল্ডারদের অথবা বর্তমান শেয়ার হোল্ডারদের নিকট। আমরা জানি যারা শেয়ার ক্রয় করে তাদেরকে দুই ধরনের লভ্যাংশ দেওয়া হয়। একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, নগদ লভ্যাংশ, আর হচ্ছে স্টক ডিভিডেন্ড, অর্থাৎ আর হচ্ছে শেয়ার লভ্যাংশ শেয়ার প্রদান করে। আর লভ্যাংশের পরিবর্তে যেই শেয়ার প্রদান করে তাকে বলা হয় বোনাস শেয়ার। তাহলে লভ্যাংশের পরিবর্তে যেই শেয়ার প্রদান করা হয় তাকে কি বলা হয়? বোনাস শেয়ার বলে। তাহলে বোনাস শেয়ার কাদেরকে দেওয়া হয়? যারা বর্তমান শেয়ার হোল্ডার তাদেরকে দেওয়া হয়। বর্তমান শেয়ার হোল্ডারদেরকে আমরা বলছি কয়ভাবে লভ্যাংশ দেওয়া হয়? দুইভাবে। একটা হচ্ছে নগদ টাকায় দেওয়া হয় তার অ্যাকাউন্টে, আর একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে। যখন শেয়ারের মাধ্যমে দেওয়া হয় তখন ওই শেয়ারকে বলা হয় বোনাস শেয়ার। তখন ওই শেয়ারটাকে কি বলা হয়? বোনাস শেয়ার বলা হয়। আমি একটা উদাহরণ দিই। ধরো তোমার কোম্পানি বলতেছে যাদের কাছে 1000 করে শেয়ার আছে তাদেরকে এই বছর শেষে অতিরিক্ত 50টা করে শেয়ার দেওয়া হবে। অতিরিক্ত কয়টা? 50টা করে শেয়ার দেওয়া হবে। তাহলে এই 50টা শেয়ার হচ্ছে বোনাস শেয়ার। তাহলে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এভাবেও একদম মনোযোগ, এভাবেও প্রশ্ন আসতে পারে লভ্যাংশের মূলধনকে প্রশ্ন এভাবে আসবে, লভ্যাংশকে কিভাবে মূলধনে রূপান্তর করা যায়। পরীক্ষায় এই প্রশ্নটা আসে কিভাবে? দেখো, লভ্যাংশকে কিভাবে মূলধনে রূপান্তর করা হয়, আমরা উত্তর দিব বোনাস শেয়ার। লভ্যাংশকে কি করা হচ্ছে? মূলধনে, শেয়ারের মাধ্যমে মূলধনে, কোম্পানির মূলধনে রূপান্তর করা হচ্ছে। কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। কোন শেয়ার? বোনাস শেয়ারের মাধ্যমে। তাহলে পরীক্ষায় যদি আসে লভ্যাংশকে কিভাবে মূলধনে রূপান্তর করা হয়, আমরা উত্তর দিব কি? আমরা উত্তর দিব বোনাস শেয়ার। বোনাস শেয়ার কাদেরকে দেওয়া হয়? আমরা উত্তর দিব বর্তমান শেয়ার হোল্ডারদেরকে। লভ্যাংশের পরিবর্তে কোন শেয়ার দেওয়া হয়? আমরা উত্তর দিব বোনাস শেয়ার। বোনাস শেয়ারের ফলে কি হয়? আমরা আরো একটা বলতে পারি, বোনাস শেয়ারের ফলে শেয়ারের সংখ্যাটা বৃদ্ধি পাবে কিন্তু শেয়ার হোল্ডারদের সংখ্যা অপরিবর্তিত থাকবে। তাহলে বোনাস শেয়ারের ফলে কি বৃদ্ধি পাবে? শেয়ারের সংখ্যাটা বৃদ্ধি পাবে কিন্তু শেয়ার হোল্ডারদের সংখ্যাটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। সবার ক্লিয়ার কিনা একটু করে বলো। আমরা দেখতেছি অনেকে মেনশন করা শুরু করছে, ভেরি গুড। বাকিরাও একটু মেনশন করবো যাতে সবাই মিলে ক্লাস করতে পারি, ঠিক আছে। আর তোমরা মেনশন করলে তোমরা পেয়ে যাবা ম্যানেজমেন্টের সবচেয়ে জনপ্রিয় বই, সবচেয়ে গোছানো বই, বিজনেস মেসেঞ্জার বইটি। যারা সবচেয়ে বেশি শেয়ার করবে এবং মেনশন করবে। আচ্ছা, আমাকে একটু বলো, বোনাস শেয়ার সবার ক্লিয়ার কিনা? বোনাস শেয়ারটা সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানো। বোনাস শেয়ারটা সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানো। সবাই একটু জানো বোনাস শেয়ারটা সবার ক্লিয়ার কিনা।
আমরা জানি লভ্যাংশের পরিবর্তে যে শেয়ার দেওয়া হয় তাকে বোনাস শেয়ার বলে। এটা বর্তমান শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? বর্তমান শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। ঠিক আছে, পরীক্ষায় এভাবে আসতে পারে লভ্যাংশকে কিভাবে মূলধনে রূপান্তর করা হয়। আমরা উত্তর দিব বোনাস শেয়ার। আমরা উত্তর কি দিব? বোনাস শেয়ার। আচ্ছা, সালাউদ্দিন বলছেন ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার স্যার। আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সট, কোন ধরনের নেতৃত্বে নেতার সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থদের সাথে পরামর্শ করেন, অর্থাৎ কর্মীদের সাথে পরামর্শ করেন। ঠিক আছে, কোন ধরনের নেতৃত্বের ক্ষেত্রে নেতা কর্মীদের সাথে পরামর্শ করেন? ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও, দেখি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, অধীনস্থদের সাথে পরামর্শ করেন, সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থ বা কর্মীদের সাথে পরামর্শ করেন। দেখি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। তোমরা যারা আছো দ্রুত একটু কমেন্টে উত্তর কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করবা। দ্রুত কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করবা, আশা করি। আচ্ছা, তোমরা যারা আছো দ্রুত কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, আমরা দেখতেছি উত্তর দেওয়া শুরু করছে অনেকে। আমরা জানি অংশগ্রহণমূলক, ঠিক আছে, বা গণতান্ত্রিক নেতৃত্ব। ঠিক আছে, আমরা জানি নেতৃত্ব আসলে কি। নেতৃত্ব বলতে আমরা খুব সহজে জানি লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের প্রভাবিত করার যে গুণাবলী। আমরা জানি নেতৃত্ব একটা গুণাবলী। কিসের গুণাবলী? মানুষকে প্রভাবিত করার একটা গুণাবলী। মানুষকে প্রভাবিত করার একটা গুণাবলী, অর্থাৎ কর্মীদের প্রভাবিত করার যে গুণাবলী, ওই গুণাবলীটিকে বলা হয় নেতৃত্ব। কর্মীদেরকে প্রভাবিত করার যে গুণাবলী, ওই গুণাবলীটাকে কি বলা হয়? নেতৃত্ব বলা হয়। তাহলে নেতৃত্ব এক ধরনের গুণাবলী। এটা কোন ধরনের গুণাবলী? মানুষকে প্রভাবিত করতে পারার গুণাবলী। ঠিক আছে, আমরা জানি ক্ষমতার ধরন অনুযায়ী নেতৃত্ব 4 প্রকার। ক্ষমতার ধরন অনুযায়ী নেতৃত্ব কয় প্রকার? 4 প্রকার। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব এবং লাগামহীন নেতৃত্ব। এবং কি? লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। তাহলে ক্ষমতার ধরন অনুযায়ী নেতৃত্ব কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। তাহলে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব আসলে কি? যখন কর্মীদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে, কর্মীদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে নেতৃত্ব দেওয়া হবে, তখন তাকে বলা হচ্ছে কি? গণতান্ত্রিক নেতৃত্ব। তাহলে যখন কর্মীদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে নেতৃত্ব দেওয়া হবে, তখন তাকে কি বলা হয়? গণতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। আমরা জানি সবচেয়ে আধুনিক এবং ইতিবাচক এবং সর্বোত্তম নেতৃত্ব। তাহলে পরীক্ষায় যদি আসে সবচেয়ে আধুনিক, ইতিবাচক এবং সর্বোত্তম নেতৃত্ব কি? আমরা জানি গণতান্ত্রিক নেতৃত্ব। কোন ধরনের নেতৃত্ব? গণতান্ত্রিক নেতৃত্ব। এটি স্বৈরতান্ত্রিকের বিপরীত। এটা স্বৈরতান্ত্রিকের বিপরীত। এখানে বিকেন্দ্রীয়করণ দেখা যায়। আমরা জানি বিকেন্দ্রীয়করণ মানে কি? কর্মীদেরকে আলাপ আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া, ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে পরীক্ষায় যদি আসে বিকেন্দ্রীয়করণ দেখা যায় কোন নেতৃত্বে? আমরা উত্তর দিব গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বে। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বে। তাহলে সবচেয়ে আধুনিক, ইতিবাচক এবং সর্বোত্তম নেতৃত্ব কি? গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। ঠিক আছে, আমরা একটু আগে বলছিলাম থিওরি এক্স এবং ওয়াই। আমরা সবাই জানি এটি ডগলাস এম ম্যাকগ্রেগরের একটা থিওরি। এক্স থিওরি বলতে বুঝে না যারা কাজ করে না, কাজের প্রতি অনীহা, ঠিক আছে, কাজকে পছন্দ করে না, তারা হচ্ছে এক্স থিওরির লোক। আর যারা কাজকে ভালোবাসে, কাজ করতে চায়, ঠিক আছে, তাদেরকে বলা হয় ওয়াই থিওরির লোক, যারা কাজের মধ্যে সৃজনশীলতা খুঁজে পায়। তাহলে ওয়াই থিওরির লোকদের জন্য কোন নেতৃত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমরা উত্তর দিব গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। তাহলে ওয়াই থিওরির লোকদের জন্য, কর্মীদের জন্য কোন ধরনের নেতৃত্ব পরীক্ষায় যদি আসে বেশি গ্রহণযোগ্য? আমরা উত্তরে দিব কি? গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক। আর এক্স থিওরি বললে আমরা দিব কি? স্বৈরতান্ত্রিক। কাজ না করে যাবি কই? যারা কাজ করতে চায় না, কাজের প্রতি অনীহা, অর্থাৎ এক্স থিওরির লোক, তাদের জন্য কোন ধরনের নেতৃত্ব দরকার? স্বৈরতান্ত্রিক। ঠিক আছে, স্বৈরতান্ত্রিক। আমরা জানি যেখানে নেতা সকল ক্ষমতার অধিকারী, শক্তি প্রয়োগ করেও কি করে? কাজ আদায় করে। ঠিক আছে, কাজ আদায় করে, শক্তি প্রয়োগ করা হলো কাজ আদায় করে। যেটি সবচেয়ে নেতিবাচক, বর্তমানে সবচেয়ে অপছন্দনীয়, সেটা হচ্ছে কি? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তার বিপরীত হচ্ছে কি? তার বিপরীত হচ্ছে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। ঠিক আছে, এই দুটো নেতৃত্ব থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে যদি আসে পরীক্ষায় সবচেয়ে নেতিবাচক, অপছন্দনীয়, ঠিক আছে,
ক্ষমতার কেন্দ্রীয়করণ দেখা যায়, আমরা উত্তর দিব কি? আমরা উত্তর দিব স্বৈরতান্ত্রিক। আর যদি বলা হয় সবচেয়ে ইতিবাচক, সর্বোত্তম, সবচেয়ে ভালো নেতৃত্ব, ঠিক আছে, থিওরি ওয়াইয়ের জন্য প্রযোজ্য, আমরা উত্তর দিব কি? আমরা দিব গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর স্বৈরতান্ত্রিকের আধুনিক সংস্করণ বলা হয় পিতৃসুলভ নেতৃত্ব, যে নেতৃত্বে গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক উভয়ের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন আমরা জানি আমার বাবারা কি হয়, যখন আমরা পড়াশোনা ঠিকভাবে করি, কাজ সব ঠিকভাবে চলে, তখন আমাদের বাবারা আমাদের স্নেহ করে, আদর করে। আবার আবার যদি ঠিকভাবে নাও করি তখন পিঠের উপরও যায়, পিঠের উপর চলে। তাহলে আমাদের বাবারা হচ্ছে একদিকে গণতান্ত্রিক, আর একদিকে হচ্ছে স্বৈরতান্ত্রিক। তাহলে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে, এটিকে স্বৈরতান্ত্রিকের আধুনিক সংস্করণ বলা হয়। আবার পরীক্ষায় যদি এভাবে আসে, কোন নেতৃত্বে গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক উভয়ের লক্ষ্য করা যায়, আমরা উত্তর দিব সেটা হচ্ছে পিতৃসুলভ, পিতৃসুলভ নেতৃত্ব। ঠিক আছে। আর আমরা জানি যে নেতৃত্বে নেতা কর্মবিমুখ, কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে, সেটাকে আমরা বলবো কি? কর্মীরা কি বলছি? নেতারা কর্মবিমুখ আর কর্মীরা কি বলছি? অবাধ স্বাধীনতা ভোগ করে, সেটাকে আমরা জানি মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে। আর পরীক্ষায় আরো একটা প্রশ্ন আসে এখানে, সেটা হচ্ছে কি? ক্ষমতার ধরন অনুযায়ী নেতৃত্ব কয় প্রকার? 4 প্রকার। ক্ষমতার ধরন অনুযায়ী নেতৃত্ব কয় প্রকার? 4 প্রকার। একটা প্রশ্ন প্রায় সময় এখান থেকে আসে। ঠিক আছে। আচ্ছা, এই নেতৃত্বে 4 প্রকার থেকে, ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানো এতটুকু সবার ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টে জানো এতটুকু সবার ক্লিয়ার কিনা। আমাদের সাথে যারা আছে সবাই একটু কমেন্টে জানো এতটুকু সবার ক্লিয়ার কিনা। সবার ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে জানো ক্লিয়ার কিনা। দ্রুত একটু কমেন্টে জানো সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা এবার দেখি ব্যবস্থাপনা জোড়াময় শিকল নীতি বলতে আসলে কি বোঝায়। একটু দ্রুত কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবা, দ্রুত কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবা। সবাই একটু দ্রুত কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো, আমরা অপেক্ষা করতেছি। আমরা দেখতেছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে, বাকিরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলতেছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে জোড়াময় শিকল নীতি বলতে আসলে কি বুঝি দেখি কমেন্টে যাও। আমরা দেখছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে। আমরা জানি কর্মীবৃন্দ এবং ঊর্ধ্বতনের মধ্যে যোগাযোগ স্থাপন। আচ্ছা, আমরা যদি বলি আসলে জোড়াময় শিকল নীতি বলতে আসলে কি বোঝানো হয়। জোড়াময় শিকল নীতি বলতে বোঝানো হয় আদেশ উপদেশ উপরের স্তর থেকে নিচের স্তরে ক্রমান্বয়ে শৃঙ্খলাবদ্ধভাবে দাবিত হবে। তাহলে আদেশ উপদেশ উপরের স্তর থেকে নিচের স্তরে ক্রমান্বয়ে শৃঙ্খলাবদ্ধভাবে দাবিত হবে, তাকে বলা হচ্ছে জোড়াময় শিকল নীতি। তাহলে আমরা কি বলছি? আদেশ উপদেশ উপরের স্তর থেকে নিচের স্তরে ক্রমান্বয়ে শৃঙ্খলাবদ্ধভাবে দাবিত হবে, সেটাকে বলা হচ্ছে জোড়াময় শিকল নীতি। সেটাকে কি বলা হচ্ছে? জোড়াময় শিকল নীতি। ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি আসে আদেশ উপদেশ ক্রমান্বয়ে শৃঙ্খলাবদ্ধভাবে উপর থেকে নিচের দিকে কি হবে? দাবিত হবে। অর্থাৎ এ বি কে যদি আদেশ করে বি সি কে সি ডি কে, এভাবে উপর থেকে নিচের দিকে আদেশ এবং উপদেশ ক্রমান্বয়ে শৃঙ্খলাবদ্ধভাবে দাবিত হবে, সেটাকে বলা হচ্ছে কি? জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি। ঠিক আছে। আদেশ উপদেশ উপরের স্তর থেকে নিচের স্তরে শৃঙ্খলাবদ্ধভাবে দাবিত হবে। কোন ব্যবসায়ের মাধ্যমে? আমরা কিন্তু যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো বিগত বছরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী এবং জিএসটি। ঠিক আছে। আচ্ছা, দেখো কোন ব্যবসায়ের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি ও প্রযুক্তির সহজ আগমন ঘটে? কোন ব্যবসায়ের মাধ্যমে? দেখি কমেন্টে একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, কমেন্ট একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, কমেন্ট একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে কোনটির মাধ্যমে একটু কমেন্টে দ্রুত জানাও কোন ধরনের ব্যবসা। আমরা সবাই জানি এটা কোন ধরনের ব্যবসা? যৌথ উদ্যোগের ব্যবসা। বিশ্বের বর্তমানে সবচেয়ে আধুনিক ব্যবসা বলা হচ্ছে যৌথ উদ্যোগের ব্যবসা। অর্থাৎ দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে যেই ব্যবসা গঠন করে তাকে বলা হচ্ছে যৌথ উদ্যোগের ব্যবসা। তাহলে দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে যেই ব্যবসা গঠন করা হয় তাকে বলা হচ্ছে কি? যৌথ উদ্যোগে ব্যবসা। তাই কি বলা হচ্ছে? যৌথ উদ্যোগের ব্যবসা। তাহলে দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে যে ব্যবসা গঠিত হয় তাকে আমরা কি বলছি? যৌথ উদ্যোগের ব্যবসা, এবং এটি সর্ব আধুনিক ব্যবসা। তাহলে পরীক্ষায় যে আসে বর্তমানে সবচেয়ে আধুনিক ব্যবসা কোনটি, আমরা উত্তর দিব যৌথ উদ্যোগের ব্যবসা। যৌথ উদ্যোগে ব্যবসা যেটি দেশি এবং বিদেশি
উদ্যোক্তা মিলে, দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে গঠিত হয়, তাকে আমরা বলছি কি যৌথ উদ্যোগে ব্যবসা। ঠিক আছে, নেক্সট, মূল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কার্য সম্পাদিত হবে, এটি ব্যবস্থাপনার কোন নীতির মূল বক্তব্য? মূল পরিকল্পনার আলোকে সকল কার্যক্রম সম্পাদিত হবে, এটি কোন নেতৃত্বে, কোন নীতির বক্তব্য, মূল বক্তব্য? দ্রুত একটু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো, দ্রুত। আমরা দেখতেছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে, দ্রুত। আমরা জানি এটি হচ্ছে নির্দেশনার ঐক্য। এটাই কি বলা হয়? নির্দেশনার ঐক্য। খুব গুরুত্বপূর্ণ, নির্দেশনার ঐক্য এবং আদেশের ঐক্য, এই দুটি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় সময় এখান থেকে প্রশ্ন হয়, প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই কান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি? আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য, এই দুটো নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে নির্দেশনা ঐক্য বলতে আসলে কি বোঝানো হয়? নির্দেশনা ঐক্যর প্রধান বক্তব্য হচ্ছে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে। অর্থাৎ পূর্ববর্তী নির্দেশনার সাথে, অর্থাৎ পূর্ববর্তী যেভাবে পরিকল্পনা করেছে ঠিক সেই পরিকল্পনা আওতায় কর্মীদেরকে কি প্রদান করতে হবে? নির্দেশনা প্রদান করতে হবে। তার মানে বলা হচ্ছে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে, বা পরবর্তী নির্দেশনার মধ্যে মিল থাকতে হবে। পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার কি থাকতে হবে? মিল থাকতে হবে। ঠিক আছে, পরিকল্পনা যে নির্দেশনা, যে পরিকল্পনা করে ওই পরিকল্পনার মিল থেকে সেই নির্দেশনাগুলো প্রদান করতে হবে। দুই ধরনের নির্দেশনা দেওয়া যাবে না, দুই ধরনের নির্দেশনা দেওয়া যাবে না, তাকে বলা হচ্ছে নির্দেশনার ঐক্য। তাহলে পূর্ববর্তী নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে, এবং বা পরবর্তী নির্দেশের সাথে কি থাকতে হবে? সামঞ্জস্যতা বা মিল থাকতে হবে, তাকে আমরা বলছি কি নির্দেশনার ঐক্য। দুই ধরনের নির্দেশনা প্রদান করা যাবে না। তাহলে কোন নির্দেশনার ক্ষেত্রে দুই ধরনের নির্দেশনা প্রদান করা যাবে না পরীক্ষায় আসে? আমরা উত্তরে দিব নির্দেশনার ঐক্য। কোন নির্দেশনার, কোনটির ক্ষেত্রে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল থাকতে হয়? আমরা উত্তর দিব কোন নীতির আলোকে বললে আমরা কি দিব? নির্দেশনার ঐক্য। আমরা কি দিব? নির্দেশনার ঐক্য। আর আদেশের ঐক্যটা কি? প্রত্যেক কর্মীর একজন আদেশদাতা থাকবে, প্রত্যেক কর্মীর একজন আদেশদাতা বা বস থাকবে, তাকে বলা হচ্ছে কি আদেশের ঐক্য। প্রত্যেক কর্মী কি বলছে আমি? একজন আদেশদাতা বা বস থাকবে, দুইজন আদেশ দিতে পারবে না, দুইজন আদেশ দিতে পারবে না। কোন নীতির আলোকে বলা হয় আদেশের ঐক্য? দ্বৈত আদেশ পরিহার করতে হবে, কোন নীতির আলোকে? আমরা দিব আদেশের ঐক্য। তাহলে আমরা কি বলছি? প্রত্যেকেরই একজন বস বা আদেশদাতা থাকবে, দুইজন বস আদেশ দিতে পারবে না। দ্বৈত অধীনতা পরিহার করা যায় কোন নীতির মাধ্যমে? আমরা উত্তর দিব কি? আমরা উত্তর দিব আদেশের ঐক্য। আর যদি পরীক্ষা আছে কোনটির মাধ্যমে দুই ধরনের, কোন নীতির আলোকে দুই ধরনের নির্দেশনা দেওয়া যাবে না? আমরা উত্তর দিব নির্দেশনার ঐক্য। কোনটির মাধ্যমে পূর্ববর্তী নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হয়? কোন নীতির আলোকে? আমরা উত্তরে দিব নির্দেশনার ঐক্য, নির্দেশনার ঐক্য। তাহলে আমাকে একটু কমেন্টে জানাও তো, আমাকে সবাই একটু কমেন্টে জানাও তো তোমাদের এই আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য সবার ক্লিয়ার কিনা? আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও তোমাদের এই দুইটা ক্লিয়ার কিনা। তাহলে পূর্ববর্তী নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে, এটা কি বলছি আমরা? নির্দেশনার ঐক্য। দুই ধরনের নির্দেশনা প্রদান করা যাবে না। ঠিক আছে, দুই ধরনের নির্দেশনা প্রদান করা যাবে না। নেক্সট, বাংলাদেশের কোম্পানি আইন কত সালে? আমরা দেখি প্রায় সময় একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কোম্পানি আইন থেকে প্রায় সময় একটা প্রশ্ন পরীক্ষায় থাকে। আমাকে একটু তোমরা খুব দ্রুত জানাবা বর্তমানে কোম্পানি আইন কত সালের, একটু সবাই দ্রুত জানাও। এটা আমরা দেখতে জিএসটি 22-23-এর প্রশ্ন, আমাকে একটু তোমরা একটু দ্রুত একটু জানাও। ঠিক আছে, যে বাংলাদেশে কোম্পানি আইন কত সালে প্রবর্তিত হয়? কত সালের বর্তমান কোম্পানি আইন কত সালে? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও। আমরা দেখতেছি উত্তর দেওয়া শুরু করছে। বাংলাদেশের বর্তমান কোম্পানি আইন হচ্ছে 1994 সালে। বাংলাদেশের বর্তমান কোম্পানি আইন কত সালের? 1994 সালের। ঠিক আছে, 1994 সালের। আমরা জানি আইনগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে। কোম্পানি আইন বললে আমরা কি দিব? 1994। আর যদি বলে ব্যাংক কোম্পানি আইন তখন আমরা দিব কি? 1991। ব্যাংক কোম্পানি আইন বলে আমরা কি দিব? 1991। আর বীমা কোম্পানি আইন বলে আমরা কি দিব? 2010। বীমা কোম্পানি আইন কত সালে? 2010 সালে। অংশীদারি আইন কত সালে? 1932 সালে। অংশীদারি আইন কত সালে? 1932 সালে। সমবায় আইন কত সালে? 2001 সালে। সমবায় আইন কত সালে? 2001 সালে।
প্যাটেন্ট আইন 1911, প্যাটেন্ট আইন কত সালে? 1911। আর আমরা ট্রেডমার্ক 2009, ট্রেডমার্ক আইন কত? 2009। আর কপিরাইট 2000 সালে, কপিরাইট কত? 2000 সালে। আমরা কয়েকটা আইন দেখবো একটু করে। কোম্পানি আইন 1994, ব্যাংক কোম্পানি বলে 1991 সালের, সমবায় আইন 2001, ট্রেডমার্ক আইন 2009 সালের, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন আসলে 1997, পরিবেশ আদালত আইন 2000 সালের, অংশীদার আইন 1932, প্যাটেন্ট 1911, কপিরাইট 2000, পরিবেশ সংরক্ষণ আইন 1995, বীমা আইন 2010, বীমা আইন 2010। তাহলে এই আইনগুলো থেকে, এই গুরুত্বপূর্ণ আইনগুলো থেকে আমরা জানি প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন হয়। এই গুরুত্বপূর্ণ আইনগুলো থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ আইনগুলো। তাহলে আইনগুলো আমাদেরকে মনে রাখতে হবে সবাইকে, ঠিক আছে? আইনগুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে। এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? আইনগুলো আমরা একটু দেখে নিব আবার। কোম্পানি আইন 1994 সালের, আমরা যদি আসে ব্যাংক কোম্পানি আইন 1991, বীমা কোম্পানি আইন 2000 সালে, বীমা কোম্পানি আইন 2010 সালের, অংশীদার আইন 1932, সমবায় আইন 2001, পরিবেশ সংরক্ষণ আইন 1995, পরিবেশ সংরক্ষণ আইন কত? 1995, পরিবেশ আদালত আইন 2000 সালের, ঠিক আছে? পরিবেশ আদালত আইন কত? 2000 সালের, কপিরাইট আইন 2000 সালের, প্যাটেন্ট 1911, ট্রেডমার্ক 2009, ঠিক আছে? আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট 1932 সালের আইনের কততম ধারায় বাধ্যতামূলক বিরোধ সাধন উল্লেখ আছে? কত ধারায়? আমার একটু বলতো, ধারাটা একটু বলতো, কত ধারায় বাধ্যতামূলক? সবাই একটু দ্রুত কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি আবারও বলছি তোমাদেরকে, তোমরা যারা সঠিক উত্তরটা দিয়ে পারবা, তোমরা যারা সবচেয়ে বেশি, আবার যারা তোমরা সবচেয়ে বেশি ক্লাসটা শেয়ার করবা এবং বন্ধুদেরকে মেনশন করবে, তাদের জন্য থাকবে তোমাদের সবচেয়ে জনপ্রিয় বই বিসএম মেসেঞ্জার বইটি। যারা সবচেয়ে বেশি শেয়ার করবে এবং ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে মেনশন করবে, তারা পেয়ে যাবে সবচেয়ে জনপ্রিয় বই বিশ্ববিদ্যালয়ের বিসএম মেসেঞ্জার বইটি। আচ্ছা, আমরা দেখতেছি বাধ্যতামূলক বিলোপ সাধন। আমরা খুব সহজে একটা টেকনিক দেখাবো যে এই অংশীদার যে বিলোপ সাধনের যে ধারা, এই ধারাগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতেছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে। কত হবে? 41। বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে কত ধারায় বলা আছে? 41 ধারায় বলা আছে। আমরা দেখবো ধারাগুলো কিভাবে খুব সহজে মনে রাখা সম্ভব। একটা লাইনের মাধ্যমে, শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের যে ধারা, 5টি ধারা আছে, এই 5টি ধারা সহজে মনে রাখা সম্ভব। আমরা জানি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে 39 ধারায়। তাহলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 39 ধারায়। আর বিলোপ সাধন হতে পারে কতভাবে? 5 ভাবে। পরীক্ষায় যদি আসে বিলোপ সাধন কতভাবে হতে পারে, আমরা উত্তর দিব কতভাবে? 5 ভাবে। কতভাবে হতে পারে? 5 ভাবে হতে পারে। আর অংশীদারি ব্যবসায় কত ধারায় বলা হয়েছে? আমরা জানি 39 ধারায়। বিলোপ সাধন সম্পর্কে 39 ধারায় বলেছে বিলোপ সাধন হতে পারে 5 ভাবে। আমরা এক লাইনের মাধ্যমে মনে রাখবো। সকলে সম্মতিক্রমে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন, অথবা সকলে একমত হয়ে সম্মতিক্রমে বা একমত হয়ে সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। তাহলে আমরা দেখি খুব সহজে, তাহলে সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। আমরা আরো সহজে মনে রাখতে পারবো শুধু একটা লাইন দিয়ে। সবাই একটু কমেন্টে লাইনটা লিখো, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। এই একটা লাইন দিয়ে খুব সহজেই এই 5টা ধারা মনে রাখা সম্ভব। তাহলে আমরা কি বলছি? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে কোথায় গেলেন? আদালতে গেলেন। দেখো, সকলের সম্মতিক্রমে 40, বাধ্য হয়ে বাধ্যতামূলক বিলোপ সাধন 41, বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি ধারা বিলোপ সাধন 43, বিশেষ বিজ্ঞপ্তি ধারা হচ্ছে বিশেষ ঘটনার ফলে বিলোপ সাধন কত? 42, বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন কত? 43, এবং আদালতে গেলেন, আদালতের নির্দেশে বিলোপ সাধন কত? 44। তাহলে খুব সহজে একটা লাইনের মাধ্যমে আমরা 5টা ধারা মনে রাখতে পারবো। লাইনটা কি? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। তাহলে সকলের সম্মতিক্রমে 40, বাধ্য হয়ে বাধ্যতামূলক বিলোপ সাধন 41, বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে কোথায় গেলেন? আদালতে গেলেন। তাহলে বিশেষ ঘটনার ফলে 42, বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন 43, আদালতে গেলেন, আদালতের মাধ্যমে বিলোপ সাধন 44। আর তোমরা সবাই একবার দেখে নাও, খুব সহজে একটা লাইনের মাধ্যমে এই 5টা ধারা মনে রাখা সম্ভব। খুব সহজে মনে রাখা সম্ভব। তাহলে আমরা কি বলছি? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন, ঠিক আছে? খুব সহজে আমরা 5টা ধারা মনে রাখতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে?
আশা করবো সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানো ক্লিয়ার কিনা, পারবা কিনা একটু কমেন্টে জানো, সবাই পারবা কিনা কমেন্টে জানো, দ্রুত একটু কমেন্টে জানো সবাই পারবে কিনা, পারবে কিনা সবাই একটু দ্রুত কমেন্টে জানো। সবাই পারবে কিনা খুব দ্রুত কমেন্টে জানো। সবাই পারবে কিনা দ্রুত কমেন্টে জানাও, আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা নেক্সট, 1932 সালে অংশীদার আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও, দ্রুত সবাই কমেন্টে জানাও, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। আশা করো সবাই জানাচ্ছে। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 20 জন, আমরা সবাই জানি অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত? 2 থেকে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 10 জন। তাহলে ব্যাংকিং ক্ষেত্রে কত? কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 10 জন। সাধারণত আমরা জানি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কয়জন? কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে কত? কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন, সর্বোচ্চ কত? 20 জন। আমরা জানি কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে কয়জন? 2 জন, সর্বোচ্চ 50 জন, কমপক্ষে 2, সর্বোচ্চ 50। আর পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চ কি? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ কতজন? 50 জন। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে 7 জন আর সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চ কত? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর আর আমরা এটাও জানি যদি সমবায় সমিতি হয় তখন সেক্ষেত্রে কমপক্ষে 20 জন, সর্বোচ্চ অনির্দিষ্ট বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে কয়জন? 20 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ বা অনির্দিষ্ট। সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ বা আমরা কি আসতে পারি পরীক্ষায়? অনির্দিষ্ট আসতে পারে। ঠিক আছে, তাহলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং হলে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 10 জন। আর প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চ কত? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, আর সমবায়ের ক্ষেত্রে আমরা কত বলছি? কমপক্ষে 20 জন, সর্বোচ্চ অনির্দিষ্ট বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আমরা প্রায় সময় দেখি যে এই সদস্য সংখ্যা থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন হয়, এই সদস্য থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন হয়। সবাই একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। নেক্সট, 6M এর উপাদান কোনটি? এখানে নিচের কোনটি 6M? আমরা জানি ব্যবস্থাপনার উপকরণগুলোকে 6M নামে অভিহিত করা হয়। ব্যবস্থাপনার যে উপকরণ সেগুলোকে উপকরণ কয়টি? 6টি, যাকে 6M দ্বারা বোঝানো হয়। তাহলে ব্যবস্থাপনার উপকরণ কয়টি? প্রধান উপকরণ কয়টি? 6টি, যাকে 6M দ্বারা বোঝানো হয়। তাহলে এই 6M এর মধ্যে কোনটি এখানে নিচের কোনটি 6M এর মধ্যে অন্তর্ভুক্ত? আমাকে একটু কমেন্টে জানাও, নিচের কোনটি 6M এর মধ্যে অন্তর্ভুক্ত? আমরা দেখতেছি 6M এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মেথড। আমরা জানি 6M কে দেন আসলে? 6M এর জনক হচ্ছে, জনক বলা হয় টেরিয়ান ফ্রাঙ্কলিনকে। তাহলে 6M এর জনক কাকে বলে? আমরা উত্তর দিব টেরিয়ান ফ্রাঙ্কলিন। তাহলে 6M এর জনককে, ব্যবস্থাপনার উপকরণের মধ্যে যে 6M আছে তার জনককে টেরিয়ান ফ্রাঙ্কলিন। আর 6M গুলো কি কি আসলে আমরা সবাই জানি। 6M গুলো হচ্ছে ম্যান, মেশিন, মানি, মার্কেট, ম্যাটেরিয়াল এবং মেথড। তাহলে 6M গুলো কি? ম্যান, আমার সাথে বলো, সবাই একটু আমার সাথে বলো, ম্যান, মেশিন, মানি, মার্কেট, ম্যাটেরিয়াল এবং মেথড, যা 6M নামে অভিহিত করা হয়। এবং এই 6M এর জনক হচ্ছে টেরিয়ান ফ্রাঙ্কলিন। এই 6M এর জনককে টেরিয়ান ফ্রাঙ্কলিন। ঠিক আছে, আচ্ছা পরীক্ষায় এইটাও আসে 6M এর মধ্যে মানবীয় উপাদান কয়টি? আমরা জানি মানবীয় হচ্ছে একটি, আর অমানবীয় বা বস্তুগত কয়টি? আমরা জানি অমানবীয় বা বস্তুগত হচ্ছে 5টি। আর সবচেয়ে জটিল উপাদান কোনটি? আমরা জানি মানবীয়, মানুষ। ঠিক আছে, মানবীয় উপাদান হচ্ছে মানুষ একটি, আর অমানবীয় বা বস্তুগত কয়টি? 5টি। সবচেয়ে জটিল উপাদান কোনটি? মানুষ। আর 6M গুলো আমাকে মনে রাখতে হবে, পরীক্ষা এভাবে প্রশ্ন আসে, নিচের কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয়?
এইভাবে পরীক্ষা আসে, অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়। তাহলে আবারও বলছি কি কি, ম্যান, মেশিন, মানি, মার্কেট, ম্যাটেরিয়াল এবং মেথড। তাহলে এই 6টিকে 6M নামে পরিচিত, ঠিক আছে, যার জনক হচ্ছে টেরিয়ান ফ্রাঙ্কলিন, ঠিক আছে। আমরা দেখতে জিএসটি 2022 এবং 23 সালে আসছে। আমরা নেক্সট পোস্ট ডি ক্রপ এর প্রবক্তাকে, ব্যবস্থাপনার ক্ষেত্রে পোস্ট ডি ক্রপ এর প্রবক্তাকে দেখি তোমরা একটু জানো, তোমরা পারবো কিনা দেখো, একটু দ্রুত একটু জানো ব্যবস্থাপনার এই পোস্ট ডি ক্রপের প্রবক্তাকে। আসলে আমরা জানি পোস্ট ডি ক্রপের মধ্যে পি বলতে বোঝানো হয় প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং। প্ল্যানিং আমরা জানি পরিকল্পনা, অর্গানাইজিং সংগঠন, স্টাফিং কর্মীসংস্থান, ডিরেক্টিং, ঠিক আছে, নির্দেশনা, কোঅর্ডিনেটিং সমন্বয়, রিপোর্টিং এবং বাজেটিং। শেষ আর এবং বি হচ্ছে রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। অর্থাৎ ব্যবস্থাপনাকে 7 ভাগে ভাগ করেন। এটি কে আসলে? যে পোস্ট ডি ক্রপ এটার প্রবক্তাকে আমরা জানি, পোস্ট ডি ক্রপ এর প্রবক্তা হচ্ছে লুথার এল গুলিক। লুথার এল গুলিক বা লুথার গুলিক বলা হয়, লুথার এল গুলিক বা লুথার গুলিক বলা হয়। আর পরীক্ষায় যে আসে পোর্ট ককের প্রবক্তা আসে, তাহলে পোস্ট ডি ক্রপ বললে আমরা কি দিব? লুথার গুলিক বা লুথার এল গুলিক, ঠিক আছে, বা এল গুলিক, ঠিক আছে। আচ্ছা, আর পোর্ট কক পরীক্ষা আসতে পারে পোর্ট ককের প্রবক্তাকে, পোর্ট কক PODCOC পরীক্ষা এটাও আসে। অর্থাৎ প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং এবং কন্ট্রোলিং। তাহলে এই পোর্ট ককের জনককে হেনরি ফেওল, এই পোর্ট ককের জনককে হেনরি ফেওল। অর্থাৎ হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে ভাগ করেন। হেনরি ফেওল আমরা জানি আধুনিক ব্যবস্থাপনার জনক, তিনি ব্যবস্থাপনার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করেন? 5 ভাগে ভাগ করেন, যেটি পোর্ট কক নামে পরিচিত। যেটি কি নামে পরিচিত? পোর্ট কক নামে পরিচিত, ঠিক আছে। আর পোর্ট ককের জনককে তাহলে আমরা জানি পোর্ট ককের জনক হচ্ছে হেনরি ফেওল। পোর্ট ককের জনককে হেনরি ফেওল, ঠিক আছে। পোর্ট ককের জনক হচ্ছে হেনরি ফেওল। তিনি 5 ভাগে ভাগ করবেন, প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং এবং কন্ট্রোলিং, ঠিক আছে। এই পোর্ট ককের জনক হচ্ছে হেনরি ফেওল। আর পোস্ট ডি ক্রপ আসলে আমরা কি দিব? পোস্ট ডি ক্রপ আসলে আমরা দিব লুথার গুলিক বা এল গুলিক, ঠিক আছে। পরীক্ষা আসে এটা জিএসটিতে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আর পোর্ট কক আসলে আমরা কাকে দিব? হেনরি ফেওলকে। সবাই একটু কমেন্টে জানো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে জানো ক্লিয়ার কিনা। সমবায় সংগঠনের মূল মন্ত্র কোনটি? তোমাদেরকে আমি আবার বলছি, এই সময়টা তোমাদের জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদেরকে গোছানোর চেষ্টা করবা। আবার বলছি, যেটাই তুমি পড়ো না কেন, সবসময় যেটা তোমার মাথায় রাখা দরকার সেটা হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে আমি যেই অধ্যায়টা পড়তেছি ওই অধ্যায় থেকে কোন টপিকসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো রাজশাহীর জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো জিএসটির জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই নোট ডাউন করতে হবে এবং তোমাকে ঠিক ওইভাবে গুরুত্ব সহকারে পরীক্ষার আগে তোমাকে শেষ করতে হবে, ঠিক আছে। আর একটা কথা বরাবরই বলে আসি, কোনো কিছু পড়ার সময় অবশ্যই ব্রেন স্টর্মিং করবা। আমি কেন পড়তেছি, কি জন্য পড়তেছি, চিন্তা করে পড়বা, আদারওয়াইজ তুমি ভুলে যাবা। ব্রেন স্টর্মিং করে যখন তুমি পড়বা, কেন পড়তেছি, কি জন্য পড়তেছি, গুরুত্ব দিয়ে যখন তুমি পড়বা, ব্রেনটাকে 100% অ্যাক্টিভ রেখে তখন তোমার সবচেয়ে বেশি মনে থাকবে। আদারওয়াইজ তুমি ভুলে যাবা, এটা মনে রাখে। অন্যথায় তোমার ভুলে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। যা কিছু পড়বা একদম মনোযোগ সহকারে, টাইম একটা নির্দিষ্ট টাইম সেট করে, আমি কাউকে বোঝানোর জন্য, কাউকে আমাকে শিখিয়ে কাউকে আমাকে বুঝাইতে হবে, এই মেন্টালিটি নিয়ে টাইম সেট করে তারপর তোমাকে কি পড়াশোনা করতে হবে। অর্থাৎ তোমাকে ব্রেনকে কাজ দিতে হবে। আমি আবার বলছি, ব্রেনকে অবশ্যই তোমাকে কাজ দিতে হবে, কারণ তুমি ব্রেন স্টর্মিং করে যদি তুমি পড়াশোনা না করো, আমি আবার বলছি, তুমি কয়েকদিন পরে ভুলে যাবো, ঠিক আছে। তাহলে যেটাই পড়বা না কেন একদম গোছানোভাবে, আমি কি পড়তেছি, কেন পড়তেছি, কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, একদম সবকিছু নোট আকারে মেনশন করে করে দেন তুমি পড়াশোনা করবা। তখন তুমি বাকিদের চেয়ে এগিয়ে থাকবে, 100% এগিয়ে থাকবে। আমি আবার বলছি, বাকিদের চেয়ে 100% তুমি এগিয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সমবায় সংগঠনের মূল মন্ত্র কোনটি? আমরা জানি একতাই বল, একতাই বল। আচ্ছা, সমবায় সংগঠনের প্রধান নীতি কোনটি? একতাই বল, একতাই বল। আমরা জানি সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে মোড়ে পরের তরে, এটা অথবা একতাই বল, এটাকে বলা হচ্ছে সমবায়ের প্রধান নীতি। প্রধান নীতি আমরা সমবায়ের সংখ্যা সম্পর্কে বলছিলাম, কমপক্ষে 20 জন, সর্বোচ্চ অনির্দিষ্ট বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সমবায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমশ্রেণীর সদস্য। প্রধান বৈশিষ্ট্য কি? সমশ্রেণীর সদস্য। প্রধান নীতি কি? একতাই বল। প্রধান সংবিধান বলা হয় কোনটিকে? উপবিধি। সংবিধান, সমবায়ের সংবিধান বলা হয় কোনটিকে? উপবিধিকে, ঠিক আছে। উপবিধিকে সমবায়ের কি বলা হয়? সংবিধান বলা হয়, ঠিক আছে। আর আমরা বলছি প্রধান বৈশিষ্ট্যটা কি? সদস্যদের
আর্থিক কল্যাণ সাধন, সরি প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, আর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমশ্রেণীর সদস্য। প্রধান বৈশিষ্ট্য কি? সমশ্রেণীর সদস্য, সমশ্রেণীর সদস্য। আমরা দেখতেছি সমবায়ের ক্ষেত্রে একজন সর্বোচ্চ শেয়ার ক্রয় করতে পারে কয় পার্সেন্ট? 20%। আমরা জানি একজন সর্বোচ্চ শেয়ার ক্রয় করতে পারে কত পার্সেন্ট? 20%। সংরক্ষিত তহবিলে রাখতে হয় বাধ্যতামূলকভাবে 15%। সমবায়ের ক্ষেত্রে কর্মীদেরকে সংরক্ষিত তহবিলে রাখা বাধ্যতামূলকভাবে 15%, আর উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? 3%। এগুলো পরীক্ষায় প্রায় সময় আসে। তাহলে কতবার ক্রয় করতে পারে? আমরা জানি মোট শেয়ারের 5/1 বা 20% ক্রয় করতে পারে, ঠিক আছে, ক্রয় করতে পারে। আর অর্থাৎ 20%-এর বেশি ক্রয় করতে পারবে না, সর্বোচ্চ 20% ক্রয় করতে পারে। আর সংরক্ষিত তহবিলে রাখতে হয় কত পার্সেন্ট? 15%। সংরক্ষিত তহবিলে রাখতে হয় কত পার্সেন্ট? 15%। গঠনতন্ত্র বা সংবিধানকে বলা হয় কি? বাইলস বা উপবিধি বলা হয়। উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট রাখতে হয়? 3%। নিবন্ধন কিরকম? বাধ্যতামূলক। দায় কিরকম? সীমিত। দায় সীমিত বা সীমাবদ্ধ। প্রধান নীতি কি? একতাই বল। প্রধান নীতি কি? একতাই বল। প্রধান উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। প্রধান উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমশ্রেণীর সদস্য। আর আমরা জানি মিল্কবিট একটি সমবায় সমিতি, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, প্রধান নীতি একতাই বল, প্রধান বৈশিষ্ট্য সমশ্রেণীর সদস্য। আমরা দেখি কৃষক সমবায় সমিতি হলে কৃষকরা করে, ভোক্তা সমবায় সমিতি ভোক্তারা করে, ঠিক আছে, বিক্রয় সমবায় সমিতি বিক্রেতারা করে, উৎপাদক সমবায় সমিতি উৎপাদকরা করে। তাহলে সমশ্রেণীর সদস্য হতে হবে প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। আর প্রধান উদ্দেশ্য কি বলছি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। প্রধান গঠনতন্ত্র কি? উপবিধি বা বাইলস, ঠিক আছে। প্রধান গঠনতন্ত্র বলা হয় উপবিধি বা বাইলসকে। আর একজন সর্বোচ্চ শেয়ার ক্রয় করতে পারে 20%, সংরক্ষিত তহবিলে 15%, উন্নয়ন তহবিলে 3%। আমরা সেটা মনে রাখবো। আচ্ছা, তোমাদেরকে আবারও দেখাচ্ছি, আমাদের অলরেডি ভর্তি চলতেছে, ঠিক আছে। তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে এই মাসে অর্থাৎ সামনের মাসের 5 তারিখের মধ্যে ভর্তি হতে পারলে তোমাদের জন্য থাকবে 50% ছাড় ইনশাল্লাহ। সর্বোচ্চ সাপোর্টটুকু তোমরা আমাদের কাছ থেকে পাবে ইনশাল্লাহ। তোমরা খুব দ্রুত, আমার বিশ্বাস তোমরা সবচেয়ে সেরাটা পাবে, বাংলাদেশের সবচেয়ে সেরা সার্ভিসটা হবে, এবং খুব দ্রুত ইনশাল্লাহ তোমরা এনরোল করবে ইনশাল্লাহ, ঠিক আছে। সর্বোচ্চ ক্লাস সংখ্যা, সর্বোচ্চ পরীক্ষা ইনশাল্লাহ, এবং একসাথে সব ভার্সিটি প্লাস গুচ্ছ সব এবং 7 কলেজ সহ তোমাদেরকে সার্ভিস দেওয়া হবে। দেখি এবার আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতেছি আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখি আমাকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। কোন সাংগঠনিক কাঠামোতে একজন কর্মীকে একসাথে কার্যভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক নির্বাহীর নিকট জবাবদিহি করতে হয়? সবাই এটা আমরা দেখছি রাজশাহীতে 2022 এবং 23 সালে। সবাই একটু খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, সবাই একটু খুব দ্রুত সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। সবাই খুব দ্রুত সঠিক উত্তরটা কমেন্টে দেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখতেছি উত্তর দেওয়া শুরু করতেছে আশা করি। আচ্ছা, তাহলে এটা কি হবে? আমরা জানি এটা ম্যাট্রিক্স সংগঠন বলা হয়। যেই সংগঠনের প্রতিটি কর্মীকে 2টি বিভাগে জবাবদিহি করতে হয়। কয়টি বিভাগে? 2টি বিভাগে। ওইখানে ম্যাট্রিক্স মানে আমরা কি জানি? মিশ্র। খুব সহজে মনে রাখা যায়। ম্যাট্রিক্স মানে হচ্ছে কি? মিশ্র। তার মানে কয়টি বিভাগ? 2টি বিভাগের সমন্বয়। যেই সংগঠনটি 2টি বিভাগের সমন্বয় তাকে আমরা বলছি ম্যাট্রিক্স বা মিশ্র সংগঠন। তাহলে ম্যাট্রিক্স বলতে আমরা কি বলতেছি? মিশ্র। তাহলে এটাকে বলা হয় সবচেয়ে আধুনিক সংগঠন। এটি যুক্তরাষ্ট্রে গঠিত হয় 1960 সালে। তাহলে কোথায় হয়? যুক্তরাষ্ট্রে। কত সালে? 1960 সালে। এখানে 2টা বিভাগের সমন্বয়। কয়টা বিভাগের সমন্বয়? 2টা বিভাগ। একদম খুব সহজ। ম্যাট্রিক্স বলতে মিশ্র 2টা বিভাগ। একটা হচ্ছে কার্যভিত্তিক আর একটা দ্রব্য বা প্রকল্প ভিত্তিক। একটা কার্যভিত্তিক আর একটা দ্রব্য বা প্রকল্প ভিত্তিক, এবং প্রত্যেককে ওই 2টি বিভাগে জবাবদিহি করতে হয়। প্রত্যেককে ওই 2টি বিভাগে জবাবদিহি করতে হয়। তাহলে মিশ্র বা ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? যেই সংগঠনটি 2টি বিভাগের সমন্বয়ে গঠিত হয়, কার্যভিত্তিক এবং প্রকল্প বা দ্রব্যভিত্তিক, প্রতিটি কর্মীকে 2টি বিভাগে জবাবদিহি করতে হয়, তাকে আমরা বলছি মিশ্র বা ম্যাট্রিক্স সংগঠন, যেটি যুক্তরাষ্ট্রে হয় প্রথম 1960 সালে। কত সালে? 1960 সালে। এবং সবচেয়ে আধুনিক সংগঠন, পরীক্ষা এটাও আসতে পারে, সবচেয়ে আধুনিক সংগঠন কোনটি? আমরা উত্তর দিব ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠন সবচেয়ে আধুনিক সংগঠন কোনটি? ম্যাট্রিক্স সংগঠন। আচ্ছা, যেটিতে দ্বৈত অধীনতা পরিলক্ষিত হয়। দ্বৈত অধীনতা পরিলক্ষিত হয়, ঠিক আছে। কোন সংগঠনে? ম্যাট্রিক্স সংগঠনে। আশা করি সবার ক্লিয়ার।
আচ্ছা, আমরা এখানে আরো দেখতেছি কমিটি সংগঠন। আমরা জানি কমিটি হচ্ছে একদল লোকের সমষ্টি। কমিটি হচ্ছে কি বলছি আমরা, একদল লোকের সমষ্টি যারা কোনো সমস্যা সমাধানে কাজ করে, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমস্যা সমাধানে কাজ করে, কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করে। উদ্দেশ্য বাস্তবায়ন হবে, সমস্যা সমাধান হবে, কমিটি ভেঙে যাবে। কমিটি প্রধানত ক্ষণস্থায়ী, পরীক্ষা আসে কমিটি প্রধানত ক্ষণস্থায়ী, তবে স্থায়ীও হতে পারে। একদল লোকের সমষ্টি কমিটি প্রধানত কি ক্ষণস্থায়ী, তবে স্থায়ীও হতে পারে, যারা যারা বিশেষ সমস্যা সমাধান করে অত উদ্দেশ্য অর্জনে কাজ করে, ঠিক আছে, তাকে আমরা বলছি কমিটি। আমরা অনেক সময় দেখি যে বিশ্ববিদ্যালয় বা অন্য অন্য জায়গায় মারামারি হলে, এটা কেন মারামারি হয়েছে বা কেন সমস্যা হয়েছে, একটা কমিটি তৈরি করে দেয় 10 জনের 15 জনের, ওরা প্রতিবেদন দিবে, কমিটি ভেঙে যাবে। অর্থাৎ কমিটি প্রধানত ক্ষণস্থায়ী, তবে স্থায়ী হতে পারে। একদল লোকের সমষ্টি যারা বিশেষ উদ্দেশ্য অর্জনে কাজ করে, ঠিক আছে। এখানে ভিন্ন মত দেওয়ার সুযোগ থাকে, একের জন্য একবার মত প্রকাশ করে, ঠিক আছে। আমরা জানি কার্যভিত্তিক সংগঠনটা জানি, এটা 1880 সালে হয় কার্যভিত্তিক সংগঠন, এটা এফডব্লিউ টেইলর। তাহলে পরীক্ষা যা আসে কার্যভিত্তিক সংগঠন বা ফোরম্যানশিপ অর্গানাইজেশন বলে, এটাকে ফাংশনাল অর্গানাইজেশনও বলা হয় থাকে, ঠিক আছে। ফোরম্যানশিপ অথবা ফাংশনাল অর্গানাইজেশনও বলা হয় থাকে। এটির জনককে আমরা জানি, এটির জনক হচ্ছে এফডব্লিউ টেইলর। এটা জনককে এফডব্লিউ টেইলর, তিনি 1880 সালে এটি করে, ঠিক আছে। আমরা সবাই জানি কাজকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে, প্রতিটি বিভাগে দেখো কাজকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ রাখা হয়, আর এটিকে বলা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তাহলে পরীক্ষা আসতে হবে কোন সংগঠনে প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ রাখা হয়, আমরা উত্তরে দিব কার্যভিত্তিক সংগঠনে। কোন বিভাগে কোনটির ক্ষেত্রে প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ থাকে, আমরা উত্তর দিব কার্যভিত্তিক সংগঠনে। কার্যভিত্তিক সংগঠন, এটা জনককে এফডব্লিউ টেইলর। পরীক্ষা আসে, আশা করি সবার ক্লিয়ার। এফডব্লিউ টেইলর, আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে। এছাড়াও এখানে আছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন, আমরা জানি যে সংগঠনে 2 ধরনের কর্মী দেখা যায়। এখানে দেখো 2 ধরনের কর্মী দেখা যাচ্ছে, একটা সরলরৈখিক, একটা পদস্থ, ঠিক আছে, বা পদস্থ বা বিশেষজ্ঞ। তাহলে সরলরৈখিক এবং পদস্থ কর্মী, যে সংগঠনে 2 ধরনের কর্মী দেখা যায়। কয় ধরনের কর্মী দেখা যায়? 2 ধরনের কর্মী দেখা যায়। একটা হচ্ছে কি, একটা সরলরৈখিক কর্মী, আর একটা হচ্ছে পদস্থ কর্মী। সরলরৈখিক কর্মীকে সহায়তা করে কে? পদস্থ কর্মী। তাহলে এই প্রশ্নটা এখানে আসে কিরকম, কোন সংগঠনে 2 ধরনের কর্মী দেখা যায়, আমরা উত্তর দিব সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার। কমেন্টে একটু জানাও সবার ক্লিয়ার কিনা, কমেন্টে একটু জানাও, দ্রুত একটু কমেন্টে জানাও সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে। সবার ক্লিয়ার কিনা। আমি তোমাদেরকে আবারও বলছি, এই সময়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আসলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলতে পারো। মোমেন্টাম তোমাদের জন্য আসতেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে। তুমি রেজাল্ট কত বেশি ভালো করছো ইট ডাজন্ট ম্যাটার। আবার ভালো রেজাল্ট করে তুমি যদি এসএসসি A+ পেয়ে যাও, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তাহলে ওই রেজাল্টটা তোমার জন্য উল্টা কাল হয়ে দাঁড়াবে। অনেকে বলবে তুমি A+ পাইছো কারো কাছ থেকে দেখে, ঠিক আছে, যার কারণে তার চেয়ে আমি আবার বলছি, তার চেয়ে রেজাল্ট হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। সো এই সময়টা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, না হলে পরে তোমাকে আফসোস করতে হয়। ওইখানে আমি বলতে কি, 3-4টা মাস কষ্ট করলে কি এমন হয় যদি সামনের সময়গুলো অনেক বেশ সুন্দর হয়? 3-4টা মাস কষ্ট করলে কি এমন হয় যদি পরিবারের সবাই আত্মীয় স্বজন আমাকে অন্যভাবে দেখে, আমাকে সম্মান করে, ঠিক আছে, অন্যভাবে একটা সম্মান করে। সো আশা করবো তোমাদের এই জিনিসটা বোঝার ক্ষমতা থাকবে, ঠিক আছে। আমরা দেখি আমাদের এরপরের প্রশ্নটা দেখি, ব্যবস্থাপনা কোন স্তরে ধারণাগত দক্ষতার প্রয়োজন? আমরা জানি ধারণাগত বা চিন্তার দক্ষতা আমরা সবাই জানি কোন স্তরে, আমরা জানি উচ্চ স্তরে। আমরা জানি ব্যবস্থাপনার স্তর 3টি, উচ্চ স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর। ব্যবস্থাপকদের দায়িত্বের যে বিন্যাস, ওই বিন্যাসটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনার স্তর। তাহলে ব্যবস্থাপনার স্তরটা কি? আসলে ব্যবস্থাপকদের দায়িত্বের যে বিন্যাস, ওই বিন্যাসকে বলা হচ্ছে ব্যবস্থাপনার স্তর। স্তর হচ্ছে 3টি, উচ্চ স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর। উচ্চ স্তরকে বলা হয় কি? প্রশাসন। উচ্চ স্তরকে কি বলা হয়? প্রশাসন বলা হয়। উচ্চ স্তরকে কি বলা হয়? প্রশাসন বলা হয়। তাহলে ব্যবস্থাপনা উচ্চ স্তরকে কি বলা হয়? আমরা জানি প্রশাসন বলা হয়। আমরা এখান থেকে প্রায় সময় প্রশ্ন হয়, এই ব্যবস্থাপনা স্তর থেকে প্রায় সময়। আমি আজকে যতগুলো প্রশ্ন এখানে নিয়ে আসছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা টপিক্স থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিয়মিত প্রশ্ন হয়। আমি আবার বলছি, প্রতিটা টপিক্স থেকে নিয়মিত প্রশ্ন হয়, একদম প্রায় প্রত্যেক বছর। সো খুবই গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাপনা স্তর থেকে একটা প্রশ্ন। এখন আমার এই শোনার পরে ইনশাল্লাহ এই একটা নাম্বার তুমি 100% উত্তর দেওয়া, একটু মনোযোগী থাকলে হবে। দেখো, প্রথমে আসে উচ্চ স্তর। তাহলে উচ্চ স্তর আসলে কারা থাকে? আমরা জানি উচ্চ স্তরে পরিচালক থাকে, মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক, পরিচালক, MD ওরা থাকে।
তাদের বা পরিচালনা পর্ষদ, ঠিক আছে, যারা উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্যোগ গ্রহণ করে। যেই স্তরে উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্যোগ গ্রহণ করা হয় ওই স্তরকে বলা হচ্ছে কি উচ্চ স্তর। ওই স্তরকে কি বলা হয়? উচ্চ স্তর। তাহলে কোন স্তরের কর্মীরা আচ্ছা কোন স্তরের ব্যক্তিবর্গগণ উদ্দেশ্য, লক্ষ্য এবং নীতি নির্ধারণ করে? আমরা উত্তর দিব উচ্চ স্তর। আমরা কি দিব? আমরা বলবো কি উচ্চ স্তর। তাহলে উচ্চ স্তরের দক্ষতাগুলো কীরকম হবে? যে তারা নীতি নির্ধারণ করে, লক্ষ্য নির্ধারণ করে, উদ্দেশ্য নির্ধারণ করে, উদ্যোগ গ্রহণ করে, তাহলে তার দক্ষতা চিন্তার দক্ষতা, মানসিক দক্ষতা, ঠিক আছে, ধারণাগত দক্ষতা, অনুধাবনমূলক দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা, সমস্যা সমাধানমূলক দক্ষতা। তাহলে অর্থাৎ চিন্তার মাধ্যমে যতগুলো দক্ষতা আছে ওই দক্ষতাগুলো হবে উচ্চ স্তরের দক্ষতা। একদম সহজ ভাষায় চিন্তার দক্ষতা, মানসিক দক্ষতা, সমস্যা সমাধানমূলক দক্ষতা, ঠিক আছে, অনুধাবনমূলক দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা, ধারণামূলক দক্ষতা, এই বিভিন্ন নামে আসতে পারে। আমরা উত্তর দিব উচ্চ স্তরের দক্ষতা। আর পরীক্ষা এটা আসতে পারে যে এই উদ্দেশ্য, লক্ষ্য এবং নীতি এগুলো বাস্তবায়নের জন্য কারা পদক্ষেপ গ্রহণ করে? কারা পদক্ষেপ গ্রহণ করে? মধ্যম স্তর। তাহলে এই লক্ষ্য বা নীতিগুলো বাস্তবায়নের জন্য কারা পদক্ষেপ গ্রহণ করে? আমরা উত্তর দিব মধ্যম স্তর। তাহলে মধ্যম স্তর দক্ষতা কি? মানবীয় দক্ষতা। তাহলে তাদের মধ্যে যে মানবীয় দক্ষতা বলতে মানুষের সাথে মিশতে পারার যে দক্ষতা, এই দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মধ্যম স্তরে। কোন স্তর সবচেয়ে বেশি প্রয়োজন? মধ্যম স্তর। তাহলে মধ্যম স্তরের প্রধান দক্ষতা অর্থাৎ মূল দক্ষতা হচ্ছে কি? মানবীয় দক্ষতা। তাহলে পরীক্ষায় প্রশ্ন এভাবে আসতে পারে, কারা উদ্দেশ্য, লক্ষ্য এবং নীতি বাস্তবায়নের উদ্যোগ জন্য পদক্ষেপ গ্রহণ করে? আমরা উত্তর দিব মধ্যম স্তর। আর কাদের দ্বারা বাস্তবায়িত হয়? আমরা সবাই জানি নিম্ন স্তর। কাদের দ্বারা বাস্তবায়িত হয়? নিম্ন স্তর। আচ্ছা, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মধ্যম স্তরে আর আসলে কারা থাকে? উৎপাদক ব্যবস্থা, বিভাগীয় ব্যবস্থাপকগুলো। তাহলে পরীক্ষায় আমরা মনে রাখবো মধ্যম স্তরে থাকে কারা? বিভাগীয় ব্যবস্থাপকগণ। আমরা কি মনে রাখবো? মধ্যম স্তরে কারা থাকে? বিভাগীয় ব্যবস্থাপকগণ। যেমন উৎপাদক ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, ওরা কোন স্তরে থাকে? আমরা উত্তর দিব মধ্যম স্তরে। উৎপাদক ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয়, ওরা কোন স্তরে থাকে? মধ্যম স্তরে। অর্থাৎ বিভাগীয় যে ব্যবস্থাপক তারা কোন স্তরে থাকে? মধ্যম স্তরে। সেটা আমরা মনে রাখবো। কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন? মানবীয় দক্ষতা। আর পরীক্ষা আসতে পারে কারা উদ্দেশ্য, লক্ষ্য এবং বাস্তবায়ন সরাসরি কাজ করে? আমরা উত্তর দিব নিম্ন স্তর। কারা? নিম্ন স্তর। নিম্ন স্তর থাকে ফোরম্যানরা থাকে। নিম্ন স্তর কারা? সুপারভাইজাররা থাকে। নিম্ন স্তর কারা থাকে? সুপারভাইজার। বিভাগীয় তত্ত্বাবধায়কগুলো থাকে। বিভাগীয় তত্ত্বাবধায়ক বা আমরা জানি সুপারভাইজাররা কোথায় থাকে? নিম্ন স্তর থাকে। তাহলে ওদের দক্ষতা কি হতে পারে? ওদের দক্ষতা হচ্ছে কারিগরি দক্ষতা। তাহলে নিম্ন স্তর দক্ষতা কিরকম? কারিগরি দক্ষতা, কাজ সংক্রান্ত দক্ষতা। যেহেতু তারা সরাসরি কাজ করে, সরাসরি ওই স্তরের কাজগুলো হয়, তাহলে ওই স্তরে যারা থাকবে তাদের কোন ধরনের দক্ষতা থাকতে হবে? আমরা উত্তর দিব ওই স্তরে যারা থাকবে তাদের দক্ষতা থাকতে হবে কারিগরি দক্ষতা। কোন দক্ষতা থাকতে হবে? কারিগরি দক্ষতা, অর্থাৎ কাজ সংক্রান্ত দক্ষতা। কাজ সংক্রান্ত দক্ষতা। আশা করি ক্লিয়ার। তাহলে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে হয়? পরীক্ষায় প্রশ্নগুলো হয় অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, ধারণাগত দক্ষতাগুলো কোন স্তরে? আমরা উত্তর দিব উচ্চ স্তরের। কারা উদ্দেশ্য, লক্ষ্য এবং নীতি নির্ধারণ করে? আমরা উত্তর দিব উচ্চ স্তর। ঠিক আছে, কারা এগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে? আমরা উত্তর দিব মধ্যম স্তর। বিভাগীয় ব্যবস্থাপকরা কোন স্তরে থাকে? আমরা উত্তর দিব মধ্যম স্তর। বিভাগীয় তত্ত্বাবধায়করা কোন স্তরে থাকে? আমরা উত্তর দিব নিম্ন স্তর। কারিগরি দক্ষতা প্রধানত কাদের জন্য? আমরা উত্তর দিব নিম্ন স্তরের জন্য। মানবীয় দক্ষতা কাদের জন্য? আমরা উত্তর দিব মধ্যম স্তরের জন্য। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে। সবাই একটু কমেন্টে জানায় এতটুকু সবার ক্লিয়ার কিনা। আমি তোমাদেরকে এখন যেভাবে বলছি ঠিক সেভাবে পরীক্ষায় লিখিতগুলো আসে। পরীক্ষা আসতে পারে ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি। আমরা উত্তর দিব লিখিত 3টি। ঠিক আছে, উচ্চ স্তরের দক্ষতা কোথায় বেশি দেখা যায়? আমরা উত্তর দিব চিন্তার দক্ষতা কোথায় বেশি দেখা যায়? আমরা উত্তর দিব উচ্চ স্তরে। কারা নীতি নির্ধারণ করে, লক্ষ্য নির্ধারণ করে? আমরা উত্তর দিব উচ্চ স্তর। পরীক্ষায় লিখিতগুলো তোমার এমসিকিউগুলো যদি তোমার 100% ক্লিয়ার থাকে, আমি বলছি তুমি লিখিততে যে 8 নাম্বার আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই 8 নাম্বার তুমি অবশ্যই পাবে। সেই 8 নাম্বার তুমি অবশ্যই পাবে। ঠিক এইভাবে প্রশ্নগুলো হয়। পরীক্ষা আসতে পারে কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তাকে, জনককে? আমরা জানি FW টেইলর। আমরা উত্তর কি দিব? FW টেইলর। সবচেয়ে আধুনিক সংগঠন কোনটি? আমি একটু আগে বলছি ম্যাট্রিক্স সংগঠন। ঠিক আছে, তাহলে আমরা এভাবেই লিখিত প্রশ্নগুলো ঠিক এভাবে আসে। ঠিক আছে, আশা করি আমাদের যে স্তর, এই স্তরগুলো আসলে তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, আমরা আজকে প্রথম ক্লাস আমরা অনেক কিছু আলোচনা করছি। এর মধ্যে আমরা আজ যাবো না। আজকে তোমাদের 9টা থেকে আবার তোমাদের ইংলিশ ক্লাস আছে। আমরা বাকি অংশগুলো
ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। যদি কোনো কারণে আগামীকাল দেখা না হয় তাহলে শনিবারে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, শনিবারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ব্যবস্থাপনা ক্লাসে ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাসে আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখি। আশা করি তোমাদেরকে যতটুকু আলোচনা করছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা কোন টপিক্সটা বুঝাইতে বলছে সেটা তো বুঝি নাই, একজন বলছে বুঝাইতে। আচ্ছা আমরা তাহলে আরও একটু এটা ব্যবস্থাপনা স্তরটা নিয়ে আরেকবার বলে আমরা শেষ করব। আমরা জানি ব্যবস্থাপনার স্তর বলতে আসলে কি বুঝি, ব্যবস্থা বলতে দায়িত্বের যে বিন্যাস, ওই বিন্যাসকে ব্যবস্থাপনা স্তর বলে। ব্যবস্থাপনা স্তর হচ্ছে তিনটি, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। আমরা জানি উচ্চ স্তরের দক্ষতাকে বলা হয়, উচ্চ স্তরের ব্যবস্থাপনায় কি বলা হয়, প্রশাসন বলা হয়। উচ্চ স্তরের ব্যবস্থাপনায় কি বলা হয়, প্রশাসন বলা হয়। ঠিক আছে, আর উচ্চস্তর দক্ষতা আসলে আমরা বলবো চিন্তার দক্ষতা, ধারণাগত দক্ষতা, অনুধাবনমূলক দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা, সমস্যা সমাধানমূলক দক্ষতা। এই দক্ষতাগুলো কোন স্তরে আমরা লিখবো, আমরা উত্তরে দিব উচ্চ স্তরের দক্ষতা। মানবীয় দক্ষতা আসলে আমরা দিব কি, মধ্যম স্তরের দক্ষতা। আর কারিগরি অর্থাৎ কাজ সংক্রান্ত দক্ষতা আসলে যেহেতু কাজটা বাস্তবায়ন হয় নিম্ন স্তরে, তাহলে আমরাও দিব নিম্ন স্তরের দক্ষতা। আর আমরা যে পরিচালনা পর্ষদ থাকে উচ্চ স্তরে, বিভাগীয় ব্যবস্থাপকগুলো থাকে কোথায়, মধ্যম স্তরে, বিভাগীয় তত্ত্বাবধায়কগুলো সুপারভাইজাররা থাকে কোথায়, নিম্ন স্তরে। আমরা সেটাও মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নগুলো আসলে বেশি হয়। ঠিক আছে, আর কারা উদ্দেশ্য বা লক্ষ্য বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে, আমরা উত্তর দিব পদক্ষেপ গ্রহণ করে মধ্যম স্তর। আর কাদের দ্বারা বাস্তবায়িত হয়, আমরা উত্তর দিব নিম্ন স্তর। ঠিক আছে, এই প্রশ্নগুলো পরীক্ষা হয়। তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত থাকি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও যে এমসিকিউগুলো আছে এবং লিখিত সহ আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।